ওয়ার্ল্ড হিস্ট্রি প্রায় অনেকেরই জটিল লাগে, এবং যেই টপিকটা আজকে আমরা আলোচনা করব এই টপিকটা আজ অবধি তোমরা পড়ার ক্ষেত্রে এই কথাটাই নিশ্চিত শুনে এসছো, আমার বিশ্বাস তোমরা নিশ্চিত শুনে এসছো যে এটা খুবই শক্ত টপিক, কিন্তু এটা ভালো করে পড়বি না হলে কিন্তু মাথায় থাকবে না, এটা অথবা এটা ভালো করে পড়বে না হলে মাথায় থাকবে না, মুখস্থ করতেই হবে, মুখস্থ না করে কি করে এক্সামের নম্বর হবে, ঘোড়ার ডিম আসবে, জিরো আসবে। তো আমি বলবো এইসব কোনো মুখস্থ করার ব্যাপার নেই, এটা ইজি, জলের মতন হচ্ছে একটা ইজি টপিক। সেই টপিকটা আজকে আমরা আলোচনা করব এবং আমাদের ডাউট সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। আর ডাউটটা ক্লিয়ার হয়ে গেলেই আমি যেমন বলি সেরকমই এইখান থেকে তোমরা অ্যান্সার খুব সহজে এক্সামে দিতে পারবে আর হচ্ছে নম্বর কালেক্ট করতে পারবে। সেই টপিকটা কি, যেটা সকলে শক্ত বলে, সেটা হচ্ছে রাশিয়া কিভাবে জারতন্ত্র থেকে সমাজতন্ত্রের দিকে এগোলো। রাশিয়ার জারতন্ত্র থেকে সমাজতন্ত্রের দিকে এগোনোর ইতিহাস আজকে আমরা পড়বো। তো এখানে কি কি পাবো এই টপিকটার মধ্যে টোটাল তোমাদের আগে ক্লিয়ার করে দিই। এই টপিকটার মধ্যে আমরা পাবো জার বলতে রাশিয়ার রাজাকে বলা হতো জার। তো নিকোলাসের ব্যাপারে পাবো, নিকোলাসের ব্যাপারে পেতে পেতে নিকোলাসের ফ্যামিলির ব্যাপারে পাবো, তার রানীর ব্যাপারে পাবো রাসপুতিনের ব্যাপারে। রাসপুতিন এমন কে ছিল? রাসপুতিনই ছিল হচ্ছে বয়ফ্রেন্ড, রানীর বয়ফ্রেন্ড, আর রানীর বর ছিল হচ্ছে কে? রানীর বর হচ্ছে নিকোলাস। তো এইখানে হচ্ছে ট্রায়াঙ্গেল একটা ঝামেলা, সেটা পাবো। দেন তারপরে পাবো কি, সমাজতন্ত্রের দিকে এগোবে। সমাজতন্ত্রের বিভিন্ন পার্টি থাকবে, তো সেখানে থাকবে কি বলসেবিক, মেনসেবিক, যেই নামগুলো আমরা পেয়ে থাকি যে বলসেবিক দল কি, মেনসেবিক দল কি, সেইগুলো নিয়ে হচ্ছে ডিসকাস হবে। দেন তারপরে এখানে কি হবে, সোশ্যালিজম কি সেইটা হচ্ছে ডিসকাস করবে। আইডিওলজি কি সেইটা নিয়ে আলোচনা করব। তারপরে লেনিন, স্টাইলিন সব কিছু নিয়ে আলোচনা করব, কিন্তু ডিটেলসে আমরা বুঝে 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 দেখব। আর টপিকটা কি, যেমনটা তোমাদেরকে বললাম যে খুবই ইজি ব্যাপার, আর কিছুই নয়। সেটা কি, সিংহাসন, সিংহাসনের জন্য লড়াই। সিংহাসন, মির্জাপুর সিনেমাটা দেখেছো কেউ? সরি আমার বলতে ভুল হলো, মির্জাপুর ওয়েব সিরিজ। ওয়েব সিরিজের কথা বলতে বলতে আরেকটা জিনিস মনে পড়লো, আমি তো ক্যামেরাই অন করতে ভুলে যাই, দেখি দাঁড়াও। মির্জাপুর ওয়েব সিরিজে কি দেখেছিলাম আমরা? গদ্দিকে লেকে ঝামেলা। গদ্দি বলতে ওই আসন, আসন হচ্ছে, আসনকে নিয়ে হচ্ছে ঘিরে চারিদিকে ঝামেলা। বাহুবলী সিনেমায় আমরা কি দেখেছি? সিংহাসনকে ঘিরে হচ্ছে ঝামেলা। তো এখানে কি দেখবো? সিংহাসনকে ঘিরে হচ্ছে ঝামেলা। সিংহাসনকে ঘিরে ঝামেলা বলতে নিকোলাস টুর পরেই হচ্ছে, নিকোলাস টু এর মধ্যে দিয়ে জারতন্ত্র শেষ হবে আর প্রতিষ্ঠা হবে হচ্ছে সমাজতন্ত্র। নিকোলাস টু রাজা, রাজা কিসে বসে? সিংহাসন, মানে অর্থাৎ রাজার কাছে যেই পাওয়ারটা, যে সিংহাসন বলতে ওই একটা কাঠের চেয়ারকে নিয়ে হচ্ছে মাথায় করে দৌড়বে এরম তো ব্যাপার না। সিংহাসন বলতে কি, তার যেই পাওয়ারটা রয়েছে সেই পাওয়ারটা দখলের লড়াই, অথবা যে রাজা যেরকমভাবে সাম্রাজ্যকে চালাচ্ছে সেই প্রথাটাকে ভেঙে একটা নতুন প্রথায় সাম্রাজ্যটাকে চালানোর লড়াই, সেইটাই হচ্ছে এইখানে আমরা দেখব। মির্জাপুরের মতন কি, কারণ কি এই টপিকটার মধ্যে টোটাল রয়েছে ড্রামা, টোটাল রয়েছে রক্ত, টোটাল রয়েছে খুশি, টোটাল আনন্দ, টোটাল বেদনা, কোথাও উৎসাহ, কোথাও নিজেকে হারানোর গল্প, কোথাও হচ্ছে লাভ স্টোরি ট্রায়াঙ্গেলের মতন চিট করার গল্প। সব কিছুই পাবো হচ্ছে এই টোটাল টপিকটার মধ্যে। রাশিয়া কিভাবে জারতন্ত্র থেকে সমাজতন্ত্রের দিকে এগোলো, টোটাল এই একদিনে জারতন্ত্র থেকে সমাজতন্ত্রের দিকে এগোতে পারে না। আর এতক্ষণ বলছি যে এই তন্ত্র থেকে ওই তন্ত্রের দিকে এগোলো, আসলে ব্যাপারটা কি, সমাজতন্ত্রটা কি? সমাজতন্ত্র হচ্ছে একটা আইডিওলজি। আর আইডিওলজি বলতে গেলে আমি প্রথমেই যেটা বলবো, এখন হচ্ছে তোমরা আস্তে আস্তে এগোচ্ছ, আইডিওলজি ব্যাপারটা কি হচ্ছে এখন কনসেপ্টে ক্লিয়ার হতে সমস্যা হতে পারে। তো আইডিওলজি কি সেটা হচ্ছে ক্লিয়ার করি। আইডিওলজি এটাই, ধরো তুমি স্কুলে পড়ছো, ঠিক আছে, কিংবা কলেজে রয়েছো, কি ইউনিভার্সিটিতে রয়েছো, কিংবা যেরকম লাইফেই রয়েছো না কেন, সেটা হচ্ছে আলাদা ব্যাপার। তুমি রয়েছো, ছেলেদের পারপাস আমি বলছি এটা, ঠিক আছে, মেয়েদের পারপাসও মেয়েরা ভেবে নিতে পারো। সেটা কি, একটা ছেলের একটা মেয়েকে ভালো লাগলো, এই ভালো লাগাটা কেমন? প্রত্যেকটা ছেলের প্রত্যেকটা মেয়েকে ভালো লাগার, প্রত্যেকটা তার লাইফ পার্টনার কেমন হবে সেটা দেখার হচ্ছে আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি হতে পারে। কারো কাছে কোনো ছেলে এরকম পছন্দ হতে পারে যে লম্বা লম্বা চুল হোক, দেখতে ভালো হোক, বেশ চোখটা একটু গোল গোল হোক, গালগুলো হচ্ছে নরম নরম হচ্ছে ফর্সা হোক, এটা হচ্ছে কারো ভাবনা। আবার একটা অন্য ছেলের একটা কি ভাবনা হতে পারে, অন্য আর একটা ছেলের এটা ভাবনা হতে পারে যে একটুখানি চুলগুলো কাললি হোক, চোখগুলো একটু টানা টানা হোক, আর কি তারপরে হচ্ছে একটা গজ দাঁত থাকুক। এবার হচ্ছে আরও একটা ছেলের কি হতে পারে, আমার গার্লফ্রেন্ড হচ্ছে
একটুখানি হাইটে শর্ট হোক, কিংবা কারু এরকম প্রয়োজন হচ্ছে যে হাইট একটু লম্বা হোক, কিংবা কারু কথাবার্তা একটুখানি বেশ কি বেশ বলে একটুখানি স্মুথ ধীরে সুস্থে আস্তে কথা বলুক। আবার কেউ কেউ চাইছে যে ঠিক আছে একটুখানি লম্বা হোক, তার সঙ্গে হচ্ছে একটুখানি রাফ টাফ হোক, ওরা হচ্ছে ঝগড়া করতে পারে। আর বয়েজ স্কুলের ছেলেদের তো কি বলো, বয়েজ স্কুলের ছেলেদেরকে একটু এর থেকে হচ্ছে বাদ রাখছি। বয়েজ স্কুলের ছেলেরা কেমন হয়, বয়েজ স্কুলের ছেলেরা তো হচ্ছে মেয়েদের সঙ্গে লিঙ্ক আপ থাকে না। বয়েজ স্কুলের ছেলেদের ব্যাপার হচ্ছে এরকম যে কেউ হচ্ছে কোনো ছেলে যদি লম্বা হচ্ছে চুল স্ট্রেট করে আসে, তাকেই দেখেই হচ্ছে ইমেজিন করে নিল যে আরে ওই মেয়েটাই আমার গার্লফ্রেন্ড হবে, ওকে দেখে আমি লাভ অ্যাট ফার্স্ট সাইট, দিয়ে তারপরে দেখছে ঘুরে দেখছে ছেলে। তো বয়েজ স্কুলের হচ্ছে ছেলেদের ফিলিংস এরকম হয়ে যায়। কিন্তু যাই হোক, এটা হচ্ছে পার্ট অফ স্টোরি। কিন্তু যে আদার্স মানে বাকি সব ছেলেদের জন্য আমি যেটা বললাম কি, যে প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা মেয়েকে দেখার কিংবা তার লাইফ পার্টনার কিরম হবে সেইটার জন্য আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি হচ্ছে, বা আলাদা আলাদা এরকম যে আর পছন্দ এরকম, ওর পছন্দ এরকম, সেরকম পছন্দ এরকম, এইরকম একজন হওয়া দরকার। এই যে প্রত্যেকের ভাবনা আলাদা যে তার লাইফ পার্টনার কেমন হওয়া, এটা কি এই যে ভাবনা, তার দৃষ্টিভঙ্গি, এটাকেই বলা হচ্ছে কিন্তু আইডিওলজি। ঠিক আছে, চিন্তাধারা যে এইভাবে হোক, তাকে নিয়ে আমি গোটা লাইফটা এইভাবে চলবো বা এরকমভাবে থাকবো বা কিছু, এই যে চিন্তা ভাবনাটা, এটাকেই বলা হচ্ছে আইডিওলজি। তো স্যার এটা বললেন, তো কমিউনিজমের সঙ্গে এটা কি সম্পর্ক? এটাই সম্পর্ক। দেখো আইডিওলজির ব্যাপারটা হচ্ছে আমি তোমাদেরকে বললাম। এবার কি কমিউনিজম, তারপরে হচ্ছে সমাজতন্ত্রবাদ, তোমার মার্কসিজম, এটা তো হচ্ছে একটা আইডিওলজি। এই আইডিওলজি হচ্ছে রবার্ট ওয়েন, তোমার হচ্ছে লুই ব্লাস, কার্ল মার্কস, ফ্রেডরিক অ্যাঙ্গেলস, এদের বই থেকে এসছে। এদের বই থেকে আইডিওলজিটা কি এসছে, যে সমাজ কেমনভাবে চলবে, তারা সমাজ কেমনভাবে চালাতে চেয়েছিল, মানে তাদের বইতে যেটা লিখেছে, তারা তাদের এই চিন্তা ভাবনা। তুমি তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে ভাবছো, এবার তুমি যদি ভাবো যে গার্লফ্রেন্ডের জায়গা ভেবে সমাজটাকে, সমাজ বলতে কি আমার পাড়াটাকে আমি এইভাবে চালাতে চাই, আমার দেশটাকে আমি এইভাবে চালাতে চাই, আমার পৃথিবীটা এত সুন্দর হোক, এরকম হোক কিংবা ওরকম হোক, পৃথিবীতে সবাই বিনা পয়সায় হচ্ছে কি বেশ বলে শিক্ষা পাক, বিনা পয়সায় তোমার স্বাস্থ্যর পরিকাঠামো ভালো হোক, এরকম আইডিওলজি। বিনা পয়সায় তোমার হচ্ছে চলাফেরার জন্য ট্রেনকে আমি ফ্রি করে দিতে চাই। এটা কি, এইটা যদি যেই স্টুডেন্ট ভাববে যে তার আইডিওলজি, তার দৃষ্টিভঙ্গি এবং কিভাবে সেই প্রসেসগুলোকে এগোবে, সেটাকে যদি কোনো একটা বইয়ের মধ্যে লিপিবদ্ধ করা যায়, তাহলে সেটা কি তার আইডিওলজিকে একটা বইয়ের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলছে। এরকমই কাজগুলো তো হচ্ছে করেছিল কি লুই ব্লাস, তারপরে কার্ল মার্কস, ফ্রেডরিক অ্যাঙ্গেলস, তারপরে রবার্ট ওয়েন, এরা করেছিল। এটা হচ্ছে তারা যেই তাদের ওই ভাবনাটা যেই বইয়ের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছিল, কিংবা তাদের যেই ভাবনাটা যেরমভাবে তারা সমাজকে চালাতে চেয়েছিল, তাদের এই ভাবনাটাকেই, দৃষ্টিভঙ্গিটাকেই কি বলা হচ্ছে সমাজতন্ত্র। তাদের সেই সমাজতন্ত্র বলতে কিরকম সমাজকে কিরমভাবে চালাতে চেয়েছিল, তাদের কিছু স্টেপ হচ্ছে তোমাকে বলছি আমরা। সেটা কি, সম্পত্তি প্রত্যেকের মধ্যে ভাগ হবে, মানে হচ্ছে কিরম যে ব্যক্তিগত সম্পত্তি থাকবে না, প্রত্যেকটা মানুষের হচ্ছে সমান অধিকার থাকবে, সমান ভোটের অধিকার থাকবে, একজন বড় লোক একজন গরিব, যে বড় লোকরা মালিক শ্রেণী শ্রমিক শ্রেণীকে শোষণ করবে না, এইভাবে যে সব সমাজে সব কিছু সমান থাকবে, কেউ একজন কষ্টে আর একজন খুব উঁচুতে বসে একজনকে কষ্ট দেবে এরকম পরিস্থিতি থাকবে না, এরকমভাবে তারা সেই সমাজটাকে চালাতে চেয়েছিল। সেটাই হচ্ছে এই সমাজতন্ত্র, তাদের আইডিওলজিটা। ঠিক আছে, এইটা হচ্ছে ক্লিয়ার হলো যে ভাবধারা কি আর হচ্ছে আইডিওলজি কি আর কারা। এই যে রাশিয়ায় যার তন্ত্র থেকে সমাজতন্ত্রের দিকে আসবে, তো তার জন্য কি আমাকে সমাজতন্ত্রের জিনিসটা কি আর কিভাবে এই আইডিওলজিটা, সমাজতন্ত্রের একটা আইডিওলজি, সেটাকে ক্লিয়ার করতে হবে। তো সেটা ক্লিয়ার করলাম, দেন ক্লিয়ার হয়েছে কি হয়নি, এটা হচ্ছে আমাকে কমেন্ট করে জানাও। তুমি কমেন্ট না করলে আমার হচ্ছে খুবই কষ্ট লাগে, আমাকেও তো মোটিভেট হতে হয়। তোমরা কমেন্ট করবে না তো আমি কি করে বুঝবো যে ভালো লাগছে না খারাপ লাগছে। আর একটা জিনিস তোমাদেরকে বলে দিই, আজকে এই রাশিয়ার হচ্ছে জারতন্ত্র থেকে সমাজতন্ত্রের দিকে এগোনোর টপিকটা পড়ছি। এই টপিকটা এমনভাবেই আজকে আমরা আলোচনা করব। এটা আমি যে কেবল 9-এর ক্লাস করাচ্ছিলাম ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের 9-এ রয়েছে চ্যাপ্টার 5-এর হচ্ছে ফার্স্ট এই, তো ঠিক আছে। কিন্তু যে কেবল এটা ক্লাস 9-এ চ্যাপ্টার 5-এর জন্যই যে রয়েছে সেরকম ব্যাপার নয়, 5-এর জন্যই যে পড়তে হবে ওটাই এরকম ব্যাপার না। আদার্স অন্য কেউ থাকলে হচ্ছে তাদের সকলের জন্য এটা দেখতে পারো। ওয়েস্ট বেঙ্গল বোর্ড, সিবিএসসি বোর্ড এবং বিভিন্ন এক্সামের ক্ষেত্রে এটা দেখতে পারো। আমি এখানে টোটাল ডাউটটা সব কিছু ক্লিয়ার করব, ঠিক আছে। তো এবার আরেকটা স্টেপে আসা যায়। জার হচ্ছে রাজাকে বলা হতো জার।
মির্জাপুর আমরা সিনেমা দেখেছি, মির্জাপুর সিনেমায় কি দেখেছি, বিভিন্ন ক্যারেক্টার ছিল, তাই তো? একটা সিনেমা যখন আমরা দেখি তো তখন কি, তখন হচ্ছে সিনেমার মধ্যে কী কী দেখানো হয়, এই টপিকটা বুঝতে গেলে আমাদের সেরকমই এই সিনেমার মতন করে আস্তে 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 এন্টার করতে হবে। প্রথম একটা কি, বিভিন্ন ক্যারেক্টার ছিল, মুন্না ভাইয়ার ক্যারেক্টার, ঠিক আছে? মুন্না ভাইয়ার ক্যারেক্টারের মধ্যে কী ছিল, যে মুন্না ভাইয়া তোমার হচ্ছে जब आप योग्य हो और आपकी योग्यता कोई ना पहचाने तो बुरा लगता है, এরকম হচ্ছে কিছু। মুন্না ভাইয়ার নিজস্ব একটা হচ্ছে আলাদা দুঃখ বেদনা কষ্ট ছিল, কিন্তু সে ক্রিমিনাল হয়েছে, সে হচ্ছে ক্রিমিনাল হয়েছে, তার পথটা খারাপ, কিন্তু হচ্ছে তার ভেতরেও একটা কষ্ট ছিল। রয়েছে কালীন ভাইয়া, সে হচ্ছে সব কিছু সমাজকে হচ্ছে চালাচ্ছে, পুরো হচ্ছে তার দিক থেকে একবার সাইড অফ স্টোরি দেখানো হচ্ছে। আবার রয়েছে কি তোমার হচ্ছে, ওনার নামটা কি, কালীন ভাইয়ার ওয়াইফ, তিনি হচ্ছে আবার চিট করছে, তাই তো? তিনি তার হাজব্যান্ডের সঙ্গে চিট করে হচ্ছে অন্য একজনের সঙ্গে রিলেশন করছে, ঠিক আছে? তারপরে গুড্ডু আর বাবলুরও পরিবারকে আলাদাভাবে দেখানো হচ্ছে, পরিবারকে আলাদাভাবে দেখিয়ে কি তাদের দিকটা, তাদের বাড়ির একটা হচ্ছে ক্যামেরা অ্যাঙ্গেল থেকে তারা কিভাবে বড় হচ্ছে, তাদের কিরম ভাবনা, তাদের কি পরিস্থিতি, সেটাও হচ্ছে একটা দেখানো হচ্ছে মন্ত্রীদের ব্যাপার, ঠিক আছে? বিভিন্ন মন্ত্রীরা কীভাবে হচ্ছে তাদের সঙ্গে যুক্ত রয়েছে। আছে লালার কথাতে কি হচ্ছে, লালা বাইরে থেকে অস্ত্র সাপ্লাই দিচ্ছে, এইসব যে পড়েছে দাদ্দা ইয়াদব, চারিদিকে বিভিন্ন ক্যারেক্টার দেখানো হচ্ছে, বিভিন্ন ক্যারেক্টার থেকে তাদের সাইড অফ স্টোরিগুলো দেখানো হচ্ছে এবং তারা কীভাবে এগিয়ে আসছে। আর তারপরে কি, মির্জাপুরের গদ্দি সেই সিংহাসনে কে বসে হচ্ছে কীভাবে হচ্ছে চালাবে, সেইটাও দেখানো হচ্ছে। তো এখানেও হচ্ছে সেম স্টোরি, মানে সেম স্টোরি বলবো না, সেম স্টোরি বললে এখনই সবাই ক্লেম করে রাশিয়ার কি বেশ বলে জাততন্ত্র থেকে সমাজতন্ত্রের দিকে যাও মির্জাপুরের স্টোরি, না সেরকম না। ওরকম যেমন হচ্ছে বিভিন্ন ক্যারেক্টারগুলো, এখানেও কিন্তু সেম বিভিন্ন ক্যারেক্টার রয়েছে। রাশিয়ার জার নিকোলাস টু সমাজে কি এমন খারাপ করলো, সমাজকে নিয়ে তো সমাজে কি এমন খারাপ করলো, কতটা অত্যাচার করলো সাধারণ মানুষদের ওপর, যে সাধারণ মানুষ, সেখানে জনগণ ক্ষুব্ধ হলো এই জারতন্ত্রকে উপড়ে ফেলে দিতে। আর কাদের মধ্যে দিয়ে হচ্ছে জারতন্ত্র উপড়ে ফেলবে? এই সমাজতন্ত্র তো হচ্ছে একটা আইডিওলজি, একটা পার্টির কনসেপ্ট, তাই তো? কনসেপ্ট তো হচ্ছে ঠিক আছে, কিন্তু নেতাও তো থাকবে। লেনিনের নাম শুনেছেন? লেনিনের পরে আসবে হচ্ছে স্টাইলিন। তারা কীভাবে হচ্ছে হিরোর মতন আসছে, এসে হচ্ছে সব কিছুই রাশিয়ার জাততন্ত্রকে উৎখাত করছে আর হচ্ছে নিজেরা ক্ষমতা দখল করছে। ক্ষমতা যখন লেনিন বা স্টাইলিন দখল করছে, লেনিনের পরে স্টাইলিন আসবে, লেনিনকে সরিয়ে আবার স্টাইলিন, তখন লেনিন কীভাবে সাম্রাজ্য চালাচ্ছে, তাই তো? এইগুলো হচ্ছে আমাদেরকে দেখতে হবে, এদের প্রত্যেক দিকের হচ্ছে সাইড অফ স্টোরিগুলো আমাদেরকে দেখতে হবে। মানুষের ওপর কতটা অত্যাচার হচ্ছিল, যে মানুষ এই পরিস্থিতি বদলাতে চেয়েছিল। আর শুধু অত্যাচার নয়, এখানে হচ্ছে আরেকটা তোমাদের হচ্ছে আরেকটা অ্যাঙ্গেল দেখাও। বিভিন্ন কারণে হচ্ছে নিকোলাসের ওপর তোমার হচ্ছে নিকোলাস টু এর ওপর সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়েছিল। বিভিন্ন হচ্ছে নীতি বিরুদ্ধ হচ্ছে যুদ্ধ করতে গেছে, বারবার সেই যুদ্ধতে হেরেছে। তারপর হচ্ছে তোমার এক একজনের কাছ থেকে বেশি ট্যাক্স নিয়েছে, এক একজনের কাছে কম ট্যাক্স নিয়েছে, শ্রমিকদের দিকে তাকাচ্ছে না, চাষিদের দিকে তাকাচ্ছে না, নিজের মজাতেই রয়েছে। আর এই সব তো দূরের কথা, মানুষ আরও যেটাতে হচ্ছে ক্ষুব্ধ হলো, এটা কি, একজন হচ্ছে রাসপুতিনের ছবিটা আমি এখানে দেওয়ার চেষ্টা করছি। কি ছিল, ওই যে বললাম না, প্রত্যেকটা স্টোরির যেমন হচ্ছে ভালো দিক, খারাপ দিক, কিছু ইমোশন, কিছু লাভ ট্রায়াঙ্গেল, কিছু হচ্ছে বেইমানি, সব কিছু থাকে। তো এই স্টোরিতেও বেইমানি, যে নিকোলাস টু এর ওয়াইফ ছিল, তো সেই ওয়াইফের সঙ্গে তোমার হচ্ছে রাসপুতিনের সম্পর্ক হচ্ছে দেখা যায়, যেটাকেও হচ্ছে সেখানকার সমাজ মেনে নিতে পারেনি। রাসপুতিন কে ছিল? রাসপুতিন ছিল হচ্ছে একজন তোমার হচ্ছে কি বেশ বলা হচ্ছে ভণ্ড সাধু এরকম বলা হতো, যে তিনি এইভাবে এসেছিল, এইভাবে মহলে ঢুকেছিল, যে রাজার ওয়াইফের একটা রোগ ছিল, যে হাত ফাত কেটে গেলে সেইগুলো খুব তাড়াতাড়ি জোড়া লাগে না। তো ভণ্ড সাধু রাসপুতিন হচ্ছে, আমি এই রোগ ঠিক করে দেবো, দিয়ে এমনভাবে ক্যাপচার করলো, এমনভাবে মহলে ঢুকলো যে রাজাও তাকে কিছু বলতো না। রাজা বউকে খুব ভালোবাসে, এবার আছে কি বউয়ের হচ্ছে রোগ সারিয়ে দেবে বলেছে, আদেও সারছে কি সারছে না সেটা হচ্ছে পরের কথা, রোগ সারিয়ে দেবে বলেছে। দিয়ে তারপরে কি
রাসপুতিন বলছে এই রোগ আমাকে মহল থেকে চলে গেলে এই রোগ আবার ফিরে আসবে। দিয়ে হচ্ছে এরকম বলবে কি দুজনের মধ্যে নিকোলাসের ওয়াইফ আর হচ্ছে রাসপুতিনের মধ্যে তাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে যায়। কিন্তু এই সব খবর হচ্ছে চাপা থাকে না। পাড়ার হচ্ছে কোন মেয়েটা কোন ছেলের সঙ্গে প্রেম করছে বলো, ঠিক হচ্ছে পাড়ার সব হচ্ছে জানে আশেপাশে, না সেরকমই। এটা তো হচ্ছে রাজমহলের খবর, এটা কি চাপা থাকতো না? এটা চাপা থাকেনি। তখন হচ্ছে জনগণ বলছে যে তুমি নিকোলাস, তুমি তোমার বউকে সামলাতে পারছো না, তুমি দেশ কি সামলাবে, চলো নাবো, এক্ষুনি নাবো। দিয়ে হচ্ছে এইসব আরও হচ্ছে বিভিন্ন সব সাইড অফ স্টোরিগুলো রয়েছে, যেইগুলো এই নিকোলাসকে তোমার হচ্ছে তার সিংহাসন থেকে ছাড়িয়ে দেওয়া হয় এবং সেখানে প্রতিষ্ঠা হয় হচ্ছে সমাজতন্ত্রে। তো এইগুলো হচ্ছে ছোটো ছোটো দিক দেখলাম, ছোটো ছোটো আইডিওলজিগুলো ক্লিয়ার করলাম। আইডিওলজিটা কী ছিল বা কী কী নিয়ে ঝামেলা হবে সেটা হচ্ছে একটা ইন্ট্রোডাকশান ক্লিয়ার করলাম। দেন হচ্ছে এবার স্টেপ ওয়াইজ আমরা পড়ার মধ্যে আসবো যে আরও কী কী কারণ ছিল। শুধু তো একটা এরকমভাবে যে এই হবে সেই জন্যই তো পুরো হচ্ছে সমাজতন্ত্র ভেঙে তোমার হচ্ছে কি জারতন্ত্র ভেঙে যাবে না। তো সেরকম আরও কিছু কারণ থাকবে। তো আরও কী কী স্টেপ থাকবে প্রত্যেকটা দিক থেকে সাইড অফ স্টোরিগুলো দেখবে যে প্রত্যেকের ক্ষোভগুলো চারিদিকের ক্ষোভগুলো আস্তে আস্তে একত্রিত হচ্ছে এবং কীভাবে জারতন্ত্রকে সমাপ্তির দিকে নিয়ে যাচ্ছে আর সমাজতন্ত্র স্টার্ট হচ্ছে এখানে। দেখো প্রথমের দিকে যদি আমরা দেখি তো কি রাশিয়ার সমাজ কাঠামো তিনটে ভাগে বিভক্ত ছিল। সেই তিনটে ভাগ কি একদিকে ছিল মানে প্রথম স্তরে একদম হচ্ছে ওপরে ছিল কারা, ক্লর্জি বা যাজক, ছিল হচ্ছে অভিজাত সেকেন্ড শ্রেণীতে, আর বাকিরা ছিল হচ্ছে তৃতীয় শ্রেণীতে। ঠিক আছে, ঠিক যেমন হচ্ছে আমরা দেখেছিলাম ফরাসি বিপ্লবের ক্ষেত্রে সমাজ তিনটে ভাগে বিভক্ত ছিল। এখানে হচ্ছে সমাজ তিনটে ভাগে বিভক্ত ছিল, যাজক, অভিজাত এবং বাকি সাধারণ মানুষ। কি হতো এবার যাজক আর অভিজাত, যাজক বলতে যারা ইংলিশ ভার্সনে বলো তাদের জন্য কি বলে যাজক, কাদেরকে বলা হচ্ছে ক্লর্জি, ঠিক আছে। তারপরে অভিজাত বলতে নোবিলিটি, আর হচ্ছে বাকি আদার্স কমন পিপল হচ্ছে সাধারণ মানুষ, ঠিক আছে। তো এরকম হচ্ছে ব্যাপার। যাজকরা আর অভিজাতরা তোমার হচ্ছে ক্লর্জি আর নোবিলিটিরা এরাই হচ্ছে সমাজের সর্ববৃহৎ ক্ষমতা ভোগ করত। তারা বেশি ট্যাক্স ফ্যাক্স দিত না, তারা হচ্ছে খালি হচ্ছে মজাতে থাকতো। হচ্ছে ট্যাক্স কাদের থেকে নেওয়া হচ্ছে, ট্যাক্স নেওয়া হতো এদের থেকে, ঠিক আছে। এই সাধারণ মানুষদের মানে খাটনির পয়সায় এরা হচ্ছে মজমস্তি করতো, এরা খাটতো। এই তৃতীয় শ্রেণীর সাধারণ মানুষ হচ্ছে খাটতো এবং এই বাকি দুই শ্রেণী মজা লুটতো। এদের কাছে অধিক সম্পত্তি ছিল, এদের কাছে এরা নিঃস্ব, এদের কাছে কিছু নেই, এদেরকে তবুও জোর জুলুম করে হচ্ছে এদেরকে খাটানো হচ্ছে, এদের থেকে পয়সা নেওয়া হচ্ছে, দিয়ে হচ্ছে এরা মজমস্তি করছে, এরা আনন্দ করছে। তো যখন সাধারণ মানুষ থেকে কোনো জিনিস কেড়ে নেওয়া হবে, সাধারণ মানুষ থেকে সেই গরিব মানুষগুলো থেকে তাদের অধিকারগুলো কেড়ে নেওয়া হবে, সেই মানুষের কি দেয়ালে পিঠ ঠেকবে না? দেয়ালে যখন পিঠ ঠেকে তখন মানুষ প্রতিবাদ করতে বাধ্য হয়। প্রতিবাদই বিপ্লবের রূপ না, আর সেই বিপ্লব একদিন রাজতন্ত্রের সব কিছু এই আগুন রাজতন্ত্রকে ধ্বংস করে দেয়। সেই বিপ্লব ধ্বংস করে দেয় রাজতন্ত্রকে, আর এটাই এখানে হবে। সমাজের তিনটে ভাগে ভাগ ছিল, ওপরের দুই শ্রেণী হচ্ছে মজা করতো, তৃতীয় শ্রেণীর ওপর অত্যাচার করা হতো। তৃতীয় শ্রেণীর পিঠ যখন দেয়ালে ঠেকবে তখনই তৃতীয় শ্রেণী বিদ্রোহ করবে, এই বিদ্রোহের আগুনে রাজার রাজতন্ত্র ধ্বংস হয়ে যাবে। সাধারণ মানুষদের অত্যাচার এবং তাদের অবনতি তাদের রেভলিউশনের পথে এগিয়ে নিয়ে যায়, ঠিক আছে। তাদের দাবি কি ছিল? সাধারণ মানুষদের তো কিছু দাবি থাকবে, এরকম হচ্ছে তাদের সেই দাবিগুলো কি ছিল। সাধারণ মানুষ কি চাইতো? সাধারণ মানুষ চাইতো ইকুয়ালিটি ইন ভোটিং অ্যান্ড ট্যাক্সেস, অর্থাৎ সমান অধিকার। সাধারণ মানুষ চাইতো সমান অধিকার। কিসে? তারা সমানভাবে ভোট দিতে পারবে এবং তারা সমান ট্যাক্স পে করবে। অর্থাৎ ব্যাপারটা কি, এই সাধারণ মানুষের ওপর অধিক পরিমাণে ট্যাক্স নেওয়া হতো। আর এই দুই শ্রেণী হচ্ছে প্রথম দুই, ক্লর্জি আর নোবিলিটি, এরা হচ্ছে বেশি ট্যাক্স পে করতো না, এরা হচ্ছে এদের ট্যাক্সেই মজা করতো। তো সাধারণ মানুষ কি বললো, না, সকলের হচ্ছে সাধারণ মানুষের দাবি কি ইকুয়ালিটি ইন ভোটিং অ্যান্ড ট্যাক্সেস, অর্থাৎ তারা সমান অধিকার চাইছে, তারা সমানভাবে সকলে মিলে ভোট দেবে এবং সমান ট্যাক্স পে করবে, অধিক নয়, সমান ট্যাক্স পে করবে। আচ্ছা, এছাড়া ফ্রিডম, তারা চাইছিল হচ্ছে স্বাধীনতা। স্বাধীনতা কি? এইসব উচ্চ শ্রেণীগুলোর থেকে তারা চাইছিল হচ্ছে স্বাধীনতা, তারাও স্বাধীনভাবে বাঁচতে চেয়েছিল। আর ইকুয়ালিটি ইন প্রপার্টি ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। এছাড়াও তারা কি চাইতো? তারা চাইতো যে
সম্পত্তি সমানভাবে ভাগ হোক, সম্পত্তি সমানভাবে ভাগ করা হোক। ব্যাপারটা কেন, যে সম্পত্তিরও অধিক, মানে অধিক সম্পত্তি ছিল হচ্ছে এই দুই শ্রেণীর কাছে, এই যাজক আর হচ্ছে অভিজাতদের কাছে ছিল হচ্ছে অধিক সম্পত্তি। আর সাধারণ মানুষরা এদের জমি থেকে তাদেরকে শ্রমদান করতে হতো, তাদেরকে কৃষিকাজ করতে হতো, যা লাভ হতো সব কিছু এরা দুজনেই হচ্ছে ভোগ করে নিত। কিন্তু এটা কেন হবে, এরা দুজনে কিভাবে হচ্ছে এত বেশি সম্পত্তি পায়? তো সেই জন্য কি সাধারণ মানুষ দাবি তুলছে যে ইকুয়ালিটি ইন প্রপার্টি ডিস্ট্রিবিউশন, অর্থাৎ সমান অধিকার, সমান সকলের হচ্ছে সমান সম্পত্তিতে অধিকারের দাবি তারা তুলছে। এছাড়াও এই সব যে দাবি তুলছে এগুলো হঠাৎ কি করে তাদের মনে এলো, তাই না? এই কথাগুলো তাদের মনে কোথা দিয়ে এলো, যে তারা ভোটের রাইট চাইছে, তারা ট্যাক্সের সমান ট্যাক্সের হচ্ছে অধিকার চাইছে, তারা স্বাধীনতা চাইছে, ফ্রিডম চাইছে, তারা হচ্ছে ইকুয়ালিটি ইন প্রপার্টি ডিস্ট্রিবিউশন চাইছে, তারা হচ্ছে সম্পত্তিতে সমান অধিকার চাইছে। তো এটাও তো একটা কোথাও একটা থেকে হচ্ছে দেখে আমরা শিখছি। এই যে আমরা মির্জাপুরের কথা বলছি, মির্জাপুর তো কোথাও একটা আমরা সিনেমা ওয়েব সিরিজে দেখেছি, কোথাও থেকে আমরা ডাউনলোড করেছি, কিংবা হচ্ছে আমরা অনলাইন প্ল্যাটফর্মে গিয়ে দেখেছি। তবে তো হচ্ছে এইখানে উদাহরণটা হচ্ছে মির্জাপুরের কথা, আমরা এই টপিকটা পড়তে গিয়ে মির্জাপুরের উদাহরণ দিতে পারছি। সেরকমই এই রাশিয়ার মানুষেরা কোথা থেকে শিখেছিল, যে কাদের দেখে শিখছে যে না আমাদেরও এই অধিকারগুলো চাই, আমাদের অধিকার দিতে হবে। তো সেইটা শিখেছিল বা সেইটা কাদের দ্বারা প্রভাবিত হয়েছিল, সেটা হচ্ছে 1789 ফরাসি বিপ্লবের দ্বারা এই মানুষেরা প্রভাবিত হয়েছিল। ফরাসি বিপ্লব মনে আছে, ফরাসি বিপ্লব থেকেই হচ্ছে ক্লাস 9 হিস্ট্রি স্টার্ট। ফরাসি বিপ্লবে কি সাম্য, মৈত্র, স্বাধীনতা, ফ্রিডম, ইকুয়ালিটি আর হচ্ছে ফ্রেটার্নিটি। ফরাসি বিপ্লবের মধ্যে দিয়ে কি হয়েছিল, রাজতন্ত্র শেষ হয়ে গেছিল, দিয়ে প্রতিষ্ঠা হয়েছিল গণতন্ত্রের, তাই না? সেখানে কি দেখেছিলাম যে সোরসরুইকে হচ্ছে গিলোটিনে মেরেই শেষ করে দিয়েছিল। তুমি রাজতন্ত্র চালাবে, সাধারণ মানুষের উপর অত্যাচার করবে, প্রতিষ্ঠা হলো সেখানে গণতন্ত্র। সেই বিপ্লবের আদর্শে, সেই ফরাসি বিপ্লবের আদর্শে এরাও প্রভাবিত হয়েছিল। সেইটা দেখে এরাও চাইছে হচ্ছে ইকুয়ালিটি, সমান ট্যাক্সের অধিকার, ফ্রিডম, স্বাধীনতা, সব কিছু। ঠিক আছে, তো এইটা হলো আরেকটা ব্যাপার। তো এখানে আরেকটা জিনিস আমাদেরকে দেখতে হবে। দেখো এইগুলো আমরা ফার্স্টে কি দেখছি, কোথা থেকে এরা সাধারণ মানুষ কি দাবি চাইছিল, সমাজে কি এমন সমস্যা ছিল যেইগুলোর জন্যই জারতন্ত্রকে উৎখাত করা প্রয়োজন হয়ে পড়েছিল। তৎকালীন সময় গোটা ইউরোপের মধ্যে, রাশিয়াতে তো জারতন্ত্র থেকে সমাজতন্ত্রের পরিবর্তন হবে, কিন্তু গোটা ইউরোপের ব্যাপারটা দেখি যে ইউরোপে কি এমন পরিস্থিতি চলছিল, যে পরিস্থিতিটা রাশিয়ার মানুষকে প্রভাবিত করলো আর রাশিয়ার মানুষ জারতন্ত্রকে উৎখাত করলো। ইউরোপে জন্ম নিয়েছিল তখন আলাদা আলাদা বিভিন্ন বিচারধারা। ঠিক আছে, গোটা ইউরোপে তখন বিভিন্ন আলাদা আলাদা বিচারধারা জন্ম নিয়েছিল। বিচারধারা আলাদা আলাদা জন্ম কি এই ফার্স্টে ক্লাসে বললাম না, এখন অন্যজনকে ভালো লাগে, অন্যজনকে ভালো লাগে, কিরকম লাইফ পার্টনার খুঁজতে চায়, সেরকম ভাবনা চিন্তা। সেরকমই ইউরোপে বিভিন্ন আলাদা আলাদা বিচারধারা জন্ম নিচ্ছিল। কোনো বিচারধারা বলছিল যে দেশ এইভাবে চলুক, কোনো বিচারধারা বলছিল যে দেশ এইভাবে চলুক। বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত ছিল, যে বিভিন্ন পার্টি তখন তৈরি হচ্ছিল। তো এবার যদি আমি পার্টির কথা বলি, তো আরেকটা উদাহরণ, এই উদাহরণটা কি দেবো না দেবো না, না দিলেই ভালো হতো, কিন্তু কি করব, দিব, তোমাদের টপিক ক্লিয়ার হোক। বিভিন্ন পার্টি আছে, মমতা ব্যানার্জির একটা পার্টি, সিপিএমের হচ্ছে একটা পার্টি, অরবিন্দ কেজরিওয়ালের একটা পার্টি, নরেন্দ্র মোদীর একটা পার্টি, তোমার হচ্ছে আর কি সাপা বাসপা ওটা বোধহয় আরেকটা পার্টি, ওটা হচ্ছে আমাদের এখানে না। তো যাই হোক, বিভিন্ন পার্টির কিন্তু আইডিওলজি আলাদা। মমতা ব্যানার্জি কিছু নিজস্ব ভাবনা চিন্তা যে এইভাবে হচ্ছে আমার পার্টি চালাবো, নরেন্দ্র মোদীর কিছু ভাবনা চিন্তা যে তার পার্টি এইভাবে চালাবো, তোমার হচ্ছে সিপিএমের আইডিওলজি কিছুটা হচ্ছে আলাদা, যে তারা কিভাবে সাধারণ মানুষের জন্য কাজ করবে, এরকম বিভিন্ন আইডিওলজি। সেরকম ইউরোপেও তৎকালীন বিভিন্ন আইডিওলজি, বিভিন্নভাবে কিভাবে তাদের হচ্ছে বিভিন্ন পার্টির জন্ম নিচ্ছিল, বিভিন্ন আইডিওলজিগুলো জন্ম নিচ্ছিল, যে পার্টি কিভাবে চলবে। কংগ্রেসের একটা আইডিওলজি, যেমন ভারতের ক্ষেত্রে বললাম, ভুলে গেছিলাম রাহুল গান্ধীর কথা, আলু ডালোকে সোনা নিকলেগা, আলু ডালোকে, মনে হয় ডায়লগটা। তো যাই হোক, সেটা আলাদা ব্যাপার। যে এরকম যে বিভিন্ন পার্টি জন্মাচ্ছে, যে তারা তাদের কার্যকাল, তারা তাদের সাধারণ মানুষের জন্য কীভাবে হচ্ছে দেশকে চালাবে। প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা আইডিওলজি থাকে। যেমন অরবিন্দ কেজরিওয়াল তোমার হচ্ছে
দিল্লিতে হচ্ছে ইলেকট্রিসিটি ফ্রি করেছে, তারপরে হচ্ছে এডুকেশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যে প্রাইভেট স্কুল থেকে নিয়ে গিয়ে হচ্ছে সাধারণ বাচ্চাদের হচ্ছে গভর্নমেন্ট স্কুলে এখন ভর্তি করানো হচ্ছে। আবার যদি মমতা ব্যানার্জির এইদিকে কথা বলো তো সেখানে দেখতে পাবে হচ্ছে তোমার কি বেশ বলে কন্যাশ্রী, তোমার হচ্ছে এইসব জিনিসগুলোতে তিনি যেমন হচ্ছে কাজ করছে। তারপর হচ্ছে নরেন্দ্র মোদীর ক্ষেত্রে তুমি যদি দেখো তো সেটা হচ্ছে দেশকে হচ্ছে সামরিক দিকে কিভাবে শক্ত করছে, যে বিভিন্ন কি যে আলাদা আলাদাভাবে তাদের প্রত্যেকের হচ্ছে আইডিওলজি কি আমরা এইভাবে দেশকে চালাবো, এরকমভাবে আইডিওলজি বিভিন্ন জায়গায় বিভিন্ন নেতাদের জন্ম নিচ্ছে, বিভিন্ন পার্টির বিভিন্ন আলাদা আলাদা আইডিওলজি। ঠিক সেরকমই ইউরোপে তৎকালীন সময় বিভিন্ন আইডিওলজি, বিভিন্ন বিচারধারার মধ্যে দিয়ে বিভিন্ন পার্টির জন্ম হচ্ছিল। তো সেই পার্টিগুলো কি কি যেইগুলোর হচ্ছে জন্ম নিচ্ছিল সেটা কি ইউরোপে 3 টাইপস অফ পিপল ইন ইউরোপ সোসাইটি, মানে 3 ধরনের মানুষ ছিল, 3 ধরনের চিন্তাধারার মানুষ ছিল ইউরোপীয় সোসাইটিতে। প্রথম চিন্তাধারার কি মানুষ, তারা কি, তারা ছিল হচ্ছে লিবারাল। লিবারালের বাংলা হচ্ছে উদারপন্থী, ঠিক আছে। আরও ছিল হচ্ছে র্যাডিকালস, আর ছিল হচ্ছে কনজারভেটিভ। র্যাডিকালস বলতে এরাই আসবে হচ্ছে সমাজতন্ত্রের দিকে, ঠিক আছে। আর ছিল হচ্ছে কনজারভেটিভ বা রক্ষণশীল। কি ধরনের 3 ধরনের আইডিওলজি গোটা ইউরোপের মধ্যে ছড়িয়েছিল তৎকালীন সময় কি কি, এক হচ্ছে লিবারাল, দ্বিতীয় হচ্ছে র্যাডিকালস, তৃতীয় হচ্ছে কনজারভেটিভ। লিবারালস বলতে উদারপন্থী, র্যাডিকালস হচ্ছে কিছুটা সমাজতন্ত্রের দিকে আসবে সেটা, আর কনজারভেটিভ হচ্ছে রক্ষণশীল। তো এদের হচ্ছে কার্যকলাপ, এদের আইডিওলজি, এরা কিভাবে হচ্ছে দেশকে চালাতে চেয়েছিল সেই দিকগুলো দেখা যায়। যে প্রত্যেকটা পার্টির তো আলাদা আলাদা আইডিওলজি হয়, যে এইভাবে দেশকে চালাতে চায়, ওইভাবে দেশকে চালাতে চায়। তো এদের এই লিবারাল, র্যাডিকালস আর হচ্ছে কনজারভেটিভ, এদের কি কি আইডিওলজি ছিল। তো প্রথমেই দেখবো হচ্ছে আমরা লিবারাল আইডিওলজি। লিবারালের হচ্ছে বাংলা উদারপন্থী আইডিওলজি। এরা কি, এরাও চাইতে হচ্ছে সমাজে পরিবর্তন আসুক, এই জারতন্ত্রের অবসান হোক, মানে রাশিয়ার ক্ষেত্রে বলছে, কিংবা বিভিন্ন রাজতন্ত্রের অবসান হোক, সমাজে পরিবর্তন আসুক। কারা চাইছে? লিবারাল। তার সঙ্গে আরো কি চাইছে যে সমাজে প্রত্যেক ধর্মের মানুষ মিলিতভাবে মিলেমিশে থাকুক, ঠিক আছে। সমাজে প্রত্যেকটা ধর্মের মানুষ মিলিতভাবে মিলেমিশে থাকুক। আর কোনো রাজা বা শাসক কারুর ওপর শর্ত আরোপ করে হচ্ছে তাদেরকে অত্যাচার করবে, এইটা কোনোভাবে লিবারাল পার্টি চাইতো না। কোনো রাজা বা কোনো শাসক কোনো জনগণের ওপর শর্ত আরোপ করে অত্যাচার করবে না। এবং তারা চাইতো একটা গভর্নমেন্ট হোক, সেই গভর্নমেন্টকে মানুষই নির্বাচিত করবে, ঠিক আছে। এর সাথে কি সেই গভর্নমেন্ট কাজ করবে হচ্ছে মানুষের ভালোর জন্য। আর তাদের শেষ দাবি কি ছিল? তারা হচ্ছে কেবল এই যে গভর্নমেন্ট হবে তারা মানুষের ভালোর জন্য কাজ করবে, এই গভর্নমেন্ট সিলেক্ট কী করা হবে? ভোটের মাধ্যমে। তারাও ভোট চাইতো যে ভোটের মাধ্যমে এই গভর্নমেন্ট সিলেক্ট হোক, কিন্তু সেই ভোট দেবে হচ্ছে কেবল পুরুষরা। প্লাস পুরুষ, কোন ধরনের পুরুষরাই ভোট দেবে? যেই পুরুষদের কাছে টাকা পয়সা বা প্রপার্টি থাকবে। অর্থাৎ ধনী মানুষেরাই একটা গভর্নমেন্ট সিলেক্ট করবে, যেই গভর্নমেন্ট দেশকে চালাবে। সেই গভর্নমেন্টে তোমার হচ্ছে বিভিন্ন ধর্মের মানুষ থাকবে, সেই গভর্নমেন্ট মানুষের কল্যাণের জন্য কাজ করবে। কিন্তু এই গভর্নমেন্ট সিলেক্ট করবে কারা? ধনী পুরুষ ভোট দিয়ে এই গভর্নমেন্টকে সিলেক্ট করবে। এটা কাদের চিন্তা ভাবনা অনুযায়ী ছিল? এটা ছিল হচ্ছে লিবারালদের চিন্তা ভাবনা অনুযায়ী। লিবারাল কারা? হচ্ছে উদারপন্থী, বাংলার ক্ষেত্রে উদারপন্থীদের চিন্তাধারা, ঠিক আছে। এইটা হচ্ছে একটা সমাজে হচ্ছে এই একটা পার্টি হলো, এই পার্টিও নিজেদের প্রভাব চারিদিকে আস্তে আস্তে প্রভাব বিস্তার করছে এবং এদের আন্ডারেও বিভিন্ন মানুষ যুক্ত হচ্ছে। এর পাশেই আরও একটা পার্টি জন্ম নিয়েছিল, যেই পার্টিও খুব পপুলারিটি পাচ্ছিল গোটা ইউরোপে। সেই পার্টি হচ্ছে, তাদের নাম র্যাডিকালস, ঠিক আছে। এই র্যাডিকালসের কী কী মতবাদ ছিল? এই র্যাডিকালস কীভাবে বলতে যে এই র্যাডিকালসের কথা অনুযায়ী কীভাবে দেশ চলবে, দেশের গভর্নমেন্ট কীভাবে হওয়া দরকার এবং কীভাবে তারা ক্ষমতা দখল করতে চাইছিল, তাদের কি আইডিওলজি অনুযায়ী তারা সমাজ চালাতে চাইছিল, সেইগুলো দেখা যাক। এরাও চাইতো গভর্নমেন্ট তারাই বানাবে যাদের কাছে বেশি মানুষের সমর্থন থাকবে। অর্থাৎ গভর্নমেন্ট মানে ভোট হবে, ভোটের মধ্যে যারা বেশি ভোট পাবে, যাদেরকে বেশি ভোট দেওয়া হবে, তারাই হচ্ছে গভর্নমেন্ট চালাবে। ভোটে বিভিন্ন মানুষ দাঁড়ায় এবং যেই মানুষ ভোটে জিতবে সেই মানুষই গভর্নমেন্ট চালাবে। সকল মানুষের জন্য সেখানে সমান অধিকার থাকবে, প্রত্যেকটা মানুষ সমান অধিকার পাবে, সে বড়লোক হোক, গরিব হোক,
মধ্যবিত্ত সকলের সমান অধিকার পাবে। এবং একক ব্যক্তির কাছে অধিক সম্পত্তি থাকবে না। কোনো এক ব্যক্তি একাধিক চারিদিকের সম্পত্তি নিজের কাছে নিয়ে রেখে দেবে, এটা চলবে না, না চলেগা। সম্পত্তি সমানভাবে ভাগ হবে। সমানভাবে ভাগ হবে বলতে কি, যে কোনো এক ব্যক্তির কাছে, যেমন আম্বানির কাছে যেই পরিমাণ টাকা আছে, আমার তোমার কাছে কি আছে, আমার তোমার গোটা পাড়া মিলিয়ে পুরো ইকুয়াল করে দাও, আম্বানির মতন সমান টাকা হয়ে যাবে। এই আম্বানির মতন এরকম যে কোনো এক ব্যক্তি এক গাদা প্রপার্টি হোল্ড করে, এক গাদার ধন সম্পদ দৌলত হোল্ড করে নিজের কাছে রেখে দেবে এবং সমাজের বাকি মানুষেরা গরিবের মধ্যে কাটাবে, সেইটা এই র্যাডিকালসদের পছন্দ ছিল না। তারা কি, যে তারা বলতো যে একক ব্যক্তির কাছে অধিক সম্পত্তি, অধিক প্রপার্টি থাকতে পারে না। এই আইডিওলজি ছিল র্যাডিকালসদের। তারা এইভাবে দেশ চালাতে চেয়েছিল। আর বাকি রইল কি, রইল কনজারভেটিভ। কনজারভেটিভ কারা? কনজারভেটিভের বাংলা অর্থ রক্ষণশীল। এরা কিভাবে দেশকে চালাতে চাইতো? এরা দেশকে চালাতে চাইতো, এরা বলতো যে পরিবর্তন আসুক, সমাজে পরিবর্তন আসুক, কিন্তু ধীরে ধীরে, দ্রুত তাড়াতাড়ি কোনো দরকার নেই, আসুক পরিবর্তন ধীরে ধীরে। ঠিক আছে, তারা ধীরে ধীরে পরিবর্তন দিয়ে, এরা এক প্রকার এই কনজারভেটিভ রাজার সমর্থকই ছিল। ঠিক আছে, এই ব্যাপার। দেখলাম যে আমরা কি কি আইডিওলজি গোটা ইউরোপে জন্ম নিচ্ছে, তাদের কি কি মত, এখানটা ক্লিয়ার হলো। এরপরে আরও একটুখানি আর এক স্টেপ এই দিকে আসি, যে তখন দেখি যে গোটা ইউরোপে আর কি হচ্ছিল। বিভিন্ন ঘটনাগুলোই কোনো এক পরিবর্তনকে পরিবর্তিত হতে বাধ্য করে, বিভিন্ন চারিদিকের পরিস্থিতির ঘটনাগুলোই বাধ্য করে। তো সেটা কি, ইউরোপে তখন এর আগের চ্যাপ্টারগুলোতে আমরা ক্লাস 9-এ কমপ্লিট করেছিলাম। এর আগের চ্যাপ্টারে কি দেখেছি, যে শিল্প বিপ্লব। তখন কিন্তু গোটা ইউরোপে শিল্প বিপ্লব চলছিল। শিল্প বিপ্লবের ইংলিশ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। গোটা ইউরোপে শিল্প বিপ্লব চলছিল। শিল্প বিপ্লবের মধ্যে দিয়ে কি জন্ম নিয়েছিল? শিল্প বিপ্লবের মধ্যে দিয়ে দুটো শ্রেণী জন্ম নিয়েছিল। এক মালিক শ্রেণী, আর দ্বিতীয় শ্রমিক শ্রেণী। মালিক শ্রেণীরা কি মালিক শ্রেণীরা দিন দিন অর্থবান হচ্ছিল এবং শ্রমিক শ্রেণীরা গরিব নিপীড়িত হচ্ছিল। কারণ কি, মালিকরা তৎকালীন, আজকের পরিস্থিতি নয়, এর আগের পরিস্থিতি, বহু বছর আগের পরিস্থিতি। তখন কি করতো মালিকেরা? শিল্প বিপ্লব বলতে কি, শিল্প বিপ্লবটা একটু ক্লিয়ার করি তোমাদেরকে, যে মানুষের এই যে যত কিছু আপডেট আমাদের জীবনে, ফ্যান, লাইট, ইলেকট্রিসিটি, কল কারখানা, যেগুলো মানুষের জীবনকে সহজ সরল করা, এই যে যেই সময় ধরে এইগুলো আবিষ্কার হচ্ছিল এবং মানুষের জীবনকে সহজ সরল করছিল, সেটাই শিল্প বিপ্লব। এই শিল্প বিপ্লবের মধ্যে দিয়ে কি বিভিন্ন কলকারখানা হয়েছিল। কলকারখানাগুলোর মধ্যে কি, কলকারখানা যখন হবে, কলকারখানা একজন মালিক থাকবে এবং কলকারখানাগুলোর যন্ত্রপাতি চালানোর জন্য শ্রমিক থাকবে। তখন কি হয়েছে, সেই মালিকেরা এবার কি করছে, যে শ্রমিকেদের অধিক পরিমাণে খাটিয়ে তাদেরকে সঠিক টাকা দিত না, খুব কম পরিমাণ টাকা দিয়ে সেই সকল মানুষদের খাটাতো এবং তাদের থেকে শ্রম নিয়ে নেওয়া হতো। দিয়ে যেই মাল উৎপাদন মালিকরা সেই মালগুলোকে নিয়ে অধিক দামে চারিদিকে বিক্রি করে প্রফিট কামাতো। তো এর মধ্যে দিয়ে কি হলো, দুটো শ্রেণী হলো, মালিক শ্রেণী আর শ্রমিক শ্রেণী। মালিক শ্রেণী কি, কম টাকা দিয়ে বেশি খাটিয়ে মাল উৎপাদন করছে, এর মধ্যে দিয়ে কি চারিদিকে খুব প্রফিট লাভ করছে, আর নিজে গদির মধ্যে বসিয়ে পয়সা ওড়াচ্ছে, মজা করছে, নাচ গান করছে। আর শ্রমিক শ্রেণী কি, দিন প্রতিদিন তাদের অবস্থা খারাপ হচ্ছে, শ্রমদান করছে খুব কম পয়সা, এই মধ্যে তারা দিন গুজারা করছে, খাওয়া দাওয়া করছে, দিন আনা দিন খাওয়া অবস্থা হচ্ছে। দুটো শ্রেণীর হলো শ্রমিক শ্রেণী আর মালিক শ্রেণী। শ্রমিক শ্রেণী অর্থবান হচ্ছে, মালিক শ্রেণী অর্থবান হচ্ছে এবং শ্রমিক শ্রেণী দিন প্রতিদিন গরিব হচ্ছে তারা, এবং তারা কর্মহীনও হতে থাকে। কারণ জনসংখ্যার তুলনায় তখন কলকারখানা ছিল না। আর এখান থেকেই এই সাধারণ মানুষদের পাশে দাঁড়ানো শুরু করে এই পার্টিগুলো, লিবারেল পার্টি আর র্যাডিকালস পার্টি, অর্থাৎ এই উদারপন্থী, সমাজতন্ত্রী, এইসব পার্টিগুলো এখান থেকেই এই সাধারণ মানুষ, এই শ্রমিকেদের ওপর যেই অত্যাচার হচ্ছে, এই অত্যাচারের কথা তুলে ধরতে থাকে তখন থেকে এই পার্টিগুলো। ঠিক আছে, তখন থেকেই লিবারেল অ্যান্ড র্যাডিকালস, এই দুই পার্টিগুলো সাধারণ মানুষের পাশে দাঁড়ায় এবং মালিকেদের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদ করে, বিভিন্ন আন্দোলন করে, যে এইভাবে চলবে না, শ্রমিকেদের বেতন বাড়াতে হবে, শ্রমিকেদের খাটনির পরিমাণ কমাতে হবে। এখন যেমন 8 ঘন্টা ডিউটি হয়, তখন 8 ঘন্টা না, দিন রাত খাটিয়ে যাচ্ছে, এরকম ব্যাপার। যেতেই শ্রমিকেদের পাশে কারা দাঁড়াচ্ছে, এই আইডিওলজি, দুটো আইডিওলজি দেখলাম যে কিভাবে তারা দেশ চালাবে, এবং দেশ চালানোর সূত্রপাত কোথাও দিয়ে তো একটা করতে হবে, কারো তো পাশে এসে দাঁড়াতে হবে, তবে তো জনগণের সমর্থন পাবে। কার পাশে এসে দাঁড়াচ্ছে? শ্রমিকের পাশে এসে দাঁড়াচ্ছে। ঠিক আছে, শ্রমিকেদের পাশে যখন এসে দাঁড়াচ্ছে, তখন
শ্রমিকরাও ভাবছে যে আমাদের ওপর তো অত্যাচারই হচ্ছিল, কেউ তো এসে এতদিনে আমাদের পাশে দাঁড়ালো, সেটা কারা? সেটা হচ্ছে এই পার্টিগুলো। শ্রমিকদের পাশে যখন তারা এসে দাঁড়াচ্ছে, গরিব মানুষের পাশে যখন কোনো মানুষ এসে দাঁড়ায়, গরিবের পাশে কেউ দাঁড়াতে যায় না। গরিবের পাশে যখন কেউ দাঁড়ায়, গরিবরা তাকে হচ্ছে ভালোবাসে। এই শ্রমিকরা হচ্ছে মনে প্রাণে এই দুই পার্টিকে হচ্ছে ভালোবাসতে শুরু করে এবং তাদের প্রতি সমর্থন জানাতে শুরু করে। এইভাবে এই পার্টি হচ্ছে জনসংখ্যা মেম্বার্সও আস্তে আস্তে বাড়তে শুরু করে। ঠিক আছে, উদ্দেশ্য ছিল কি, এই পার্টিগুলোর মেন আরো উদ্দেশ্য ছিল কি, এই রাজতন্ত্রের অবসান। এবং এই পার্টিগুলো গোটা ইউরোপের মধ্যে বিভিন্ন জায়গায় হচ্ছে ছড়িয়ে পড়েছিল, যেমন হচ্ছে ফ্রান্স, ইটালি, জার্মানি, রাশিয়া, চারিদিকে এই পার্টিগুলো যে গোটা ইউরোপে ছড়িয়ে পড়ছিল। রাশিয়ার জারতন্ত্র তো দেখছি, ঠিক আছে, রাশিয়া বাদেও, রাশিয়াতে তো পরিবর্তন হবে, রাশিয়া বাদেও কিন্তু গোটা ইউরোপে এই আইডিওলজি হচ্ছে ছড়াচ্ছিল। এবার হচ্ছে আরেকটা জিনিস দেখা যাক, ইউরোপে মিড 19th সেঞ্চুরিতে, 19th সেঞ্চুরির মাঝামাঝি সময় মানুষ সোশ্যালিজমের চিন্তাধারার দিকে বেশি আকৃষ্ট হতে শুরু করে দেয়। সোশ্যালিজম, সমাজতন্ত্রের চিন্তা ভাবনার দিকে মানুষ বেশি আকৃষ্ট হতে শুরু করে দেয়। দেখো এখানে হচ্ছে লিবারাল থেকে র্যাডিক্যালসের দিকে মানুষ বেশি আকর্ষিত হবে। এর একটা পেছনে কারণ কি, এখানে যে গভর্নমেন্ট চালাতে চাইছে, গভর্নমেন্ট বানাতে চাইছে, সেখানে কাদেরকে ডাকতে চাইছে? পুরুষ, ধনী মানুষ। আর এরা কি বলছে যে র্যাডিক্যালস কি বলছে যে সাধারণ মানুষ, যারা যাকে সিলেক্ট করবে সেই, গরিব বড় লোকের এখানে ব্যাপার নেই। গরিব বড় লোকের হচ্ছে কেড়ে তো তোমার গরিবদেরকে দেবে। তো এটা হচ্ছে এই দুটোর মধ্যে এটা। কিন্তু ইউরোপের কি মিড 19th সেঞ্চুরির সময়কাল অবধি সোশ্যালিজম বা সমাজতন্ত্রবাদের প্রতি মানুষ অধিক পরিমাণে আকৃষ্ট হতে শুরু করে দেয়। আর এই সমাজতন্ত্র, সেই মানুষ তো হচ্ছে, দেখো এই থার্ড স্টেট অর্থাৎ হচ্ছে সাধারণ মানুষের সংখ্যাই তো বেশি ছিল, তাই না? ওই উঁচু পর্যায়ে যারা ছিল এদের সংখ্যা কম ছিল। সাধারণ মানুষই যাদেরকে সমর্থন জানাবে তারাই তো বেশি শক্তিশালী হবে। সোশ্যালিজম, আর সেই সাধারণ মানুষ, গরিব মানুষদের পাশে কারা দাঁড়াচ্ছে? এই সব পার্টিগুলো দাঁড়াচ্ছে। এই সমাজতান্ত্রিক সোশ্যালিজম আইডিওলজি হচ্ছে এই সাধারণ মানুষের সঙ্গে হচ্ছে মিলে মিশে যাচ্ছে। এই সোশ্যালিজম আইডিওলজির মধ্যে দিয়ে তো সাধারণ মানুষ দেখছে যে আমাদের হয়ে কেউ কথা বলছে। এর আগে অবধি তো বড় লোকের হয়ে কথা বলছে, আমার হয়ে কেউ কথা বলছে। তাই জন্য কি, যখন কেউ আমার হয়ে কথা বলবে তখন আমার তাকে ভালো লাগবেই। তো সেটাই সোশ্যালিজমের প্রতি তারা আকৃষ্ট হচ্ছে। ঠিক আছে, এই সোশ্যালিজমটা কি, সোশ্যালিজমের কনসেপ্টটা কি ছিল, চলো এইগুলো হচ্ছে এবার দেখে যাক। সম্পত্তি সবার মধ্যে সমানভাবে ভাগ হবে। সোশ্যালিজম বলছে যে সম্পত্তি সবার মধ্যে সমানভাবে ভাগ হবে, কোনো একক ব্যক্তি অধিক সম্পত্তি হোল্ড করে রাখতে পারবে না। যারা এই আইডিয়াকে ফলো করতো তারাই সোশ্যালিস্ট নামেও পরিচিত ছিল। সোশ্যালিস্ট কারা? যারা সোশ্যালিজমের আইডিওলজিকে ফলো করত। আর এই সোশ্যালিজমের ক্ষেত্রে মেন ব্যাপার কি ছিল? মেন ব্যাপার এখানে বলা হতো প্রাইভেট প্রপার্টি হচ্ছে সকল সমস্যার মূলে। এই প্রাইভেট প্রপার্টিকে শেষ করে দেওয়া হবে। দেখো প্রাইভেট প্রপার্টি বলতে এখনকার যদি তুমি এটা ভাবো যে তুমি একটুখানি জল খাই, হ্যাঁ, প্রাইভেট প্রপার্টি মানে এটা যদি ভাবো যে তুমি একটা বাড়ি করেছো সেটা কেড়ে নেবে, সেরকম ব্যাপার না। তৎকালীন পরিস্থিতি অনুযায়ী, এখনকার পরিস্থিতি তখনকার পরিস্থিতি এক না, তৎকালীন পরিস্থিতি অনুযায়ী তাদের কনসেপ্ট কী ছিল? প্রাইভেট প্রপার্টি বলতে কোনগুলো? যে হচ্ছে বিভিন্ন কলকারখানার মালিক, যেগুলো বিভিন্ন জায়গা দখল করে বড় বড় কলকারখানা বানাচ্ছে এবং হচ্ছে এই শ্রমিকদেরকে খাটিয়ে পয়সা দিচ্ছে না, তারপরে হচ্ছে তাদেরকে জোর জুলুম করছে, তাদেরকে অধিক খাটানো হচ্ছে, কম বেতন দেওয়া হচ্ছে, নিজেরা মুনাফা লুটছে, এই সাধারণ মানুষগুলোর কথা ভাবছে না। প্রাইভেট প্রপার্টির হোল্ডার বলতে তারা তখন হচ্ছে তাদেরকে বোঝাতে হতো। তারা মনে করতো যে প্রাইভেট প্রপার্টি হোল্ডার বলতে সেই সকল মালিকগুলো, তারা মনে করতো যে এই সকল প্রাইভেট প্রপার্টি হচ্ছে, এই যে প্রাইভেট এত কিছু জমাচ্ছে, এইগুলোই হচ্ছে সমস্যার মূলে। এই প্রাইভেট এইগুলোকে যদি কেড়ে নেওয়া হয়, এই সব কিছু যদি নিয়ে নেওয়া হয়, তাহলে কিন্তু এই সমস্যা থাকবে না। তৎকালীন মানুষের চিন্তা ভাবনা অনুযায়ী, যদিও পরবর্তী সময় এগুলো পাল্টাতে চিন্তা ভাবনাটা বদলাবে। তো এইটা হচ্ছে কি প্রাইভেট প্রপার্টির কনসেপ্ট হচ্ছে তখনকার সময় হচ্ছে সেইটা ছিল। তো তাই জন্য কি তারা মনে করতো এই প্রাইভেট প্রপার্টি হচ্ছে সব সমস্যার মূলে এবং এটাকে শেষ করতে হবে।
এই সোশ্যালিজম হচ্ছে কাদের থেকে এসেছিল? প্রথমেই আলোচনা বলেছিলাম যে এই কনসেপ্ট, এই যে সোশ্যালিজমের কনসেপ্টটা, কেউ তো একজন লিখছে, যে কেউ তো বইতে লিপিবদ্ধ করছে, যে এই বইগুলো পড়ে হচ্ছে সবাই ইন্সপায়ার হচ্ছে। তো কার হাত ধরে হচ্ছে সোশ্যালিজম আসছে? হচ্ছে রবার্ট ওয়ান, লুইস ব্লাঁ, কার্ল মার্কস, ফ্রেডরিক এঙ্গেলস। কি হচ্ছে, হ্যাঁ, রবার্ট ওয়ান কি বলতে হচ্ছে, কোঅপারেটিভ কমিউনিটি থাকা দরকার, এটা করতে হবে। লুইস ব্লাস কি বলতে, সকলকে একসাথে কাজ করবে এবং যা লাভ হবে সেটা সকলের মধ্যে ভাগ করে নিতে হবে। সকলে মিলে একসাথে কাজ করবে এবং যা লাভ হবে উৎপাদিত ফসল, সেটা হচ্ছে সকলের প্রয়োজন অনুযায়ী তারা ভাগ করে নেবে, যার যত প্রয়োজন সে সেরকমভাবে হচ্ছে ভাগ করে নেবে এবং এইভাবেই হচ্ছে সমাজ চলবে। এটা হচ্ছে এটা বলতে। এবং কার্ল মার্কস আর ফ্রেডরিক এঙ্গেলস দুজন একসঙ্গে ছিল, তাদের বই হচ্ছে দ্য দাস ক্যাপিটাল। তারা হচ্ছে কীভাবে সমাজের তোমার হচ্ছে পরিবর্তন করানো যাবে, সমাজকে এগিয়ে নিয়ে যাবে, সেই সব হচ্ছে তারা সেই সকল বইগুলোতে লিখতো। এবং এই বইগুলো দেখেই হচ্ছে সমাজতন্ত্রের এই সব আইডিওলজিটা এসছে কোথা দিয়ে? সমাজতন্ত্রের আইডিওলজি এই সব রাইটারদের বই থেকে, যেখানে হচ্ছে সাধারণ মানুষের কথা বলা হচ্ছে। তারা তো বই লিখে চলে গেছে এবং সেই বইগুলো পড়ে হচ্ছে বিভিন্ন লিডাররা আসছে, লিডার সেই আইডিওলজিটাকে সরাচ্ছে, তারা সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছে এবং সাধারণ মানুষ তাদের সঙ্গে যুক্ত হচ্ছে, দিয়ে হচ্ছে একটা বড় পার্টি হচ্ছে, যেই পার্টিগুলো দেশের রাজতন্ত্রগুলোকে সরাচ্ছে। এবং পরে দেখবো আমরা সোশ্যালিজম কীভাবে গোটা দেশে, গোটা ইউরোপের বাইরেও, জওহরলাল নেহরু, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর এই সোশ্যালিজম থেকে প্রভাবিত ছিল। তো সেইগুলো হচ্ছে আমরা দেখবো যে কীভাবে ছড়াচ্ছে। তো দেখো, এই হচ্ছে দেখলাম যে কাদের বই দেখে, কাদের হচ্ছে লেখা থেকে এই সোশ্যালিজমটা আসছে। এবার হচ্ছে 1870-এর মধ্যে সোশ্যালিজমের আইডিয়া গোটা ইউরোপে ছড়িয়ে পড়েছিল। 1870-এর মধ্যে এই সোশ্যালিজমের আইডিয়া গোটা ইউরোপে ছড়িয়ে পড়েছিল। গোটা ইউরোপে তো ওয়ার্কার রয়েছে, গোটা ইউরোপে তো বহু সাধারণ গরিব মানুষ রয়েছে, তাদের জন্য কেউ তো কথা বলছে, সেই আইডিয়া ছড়াবে না? ছড়াবে। 1870-এর মধ্যে গোটা ইউরোপে এই সোশ্যালিজমের আইডিয়া ছড়িয়ে পড়ে। ইউরোপীয় সোশ্যালিস্টরা একটা ইন্টারন্যাশনাল বডি বানায় এবং তার নাম দেয় সেকেন্ড ইন্টারন্যাশনাল। বিভিন্ন দেশ এর অ্যাসোসিয়েশন হতে শুরু করে। এই সোশ্যালিজমের অ্যাসোসিয়েশন বা সোশ্যালিজমের সঙ্গে বিভিন্ন দেশ যুক্ত হতে শুরু করে। যেমন হচ্ছে কোন দেশ? জার্মানিও সোশ্যালিজমে যুক্ত হয় এবং জার্মানিতে যেই পার্টিটা হয়েছিল তার নাম হচ্ছে সোশ্যাল ডেমোক্রেটি। ঠিক আছে। তারপরে হচ্ছে ব্রিটেনেও যে সমাজতান্ত্রিক দল হয়নি, সোশ্যালিজমের পার্টি হয়নি সেটা নয়। ব্রিটেনেও যে সোশ্যালিজমের পার্টি হয়েছে তার নাম হচ্ছে লেবার পার্টি। আর তারপর ফ্রান্সেও যে সোশ্যালিজমের পার্টি হয়েছিল সেটা হচ্ছে সোশ্যালিস্ট পার্টি। এখানে দেখো একটা ব্যাপার, রাশিয়াতে গভর্নমেন্ট হচ্ছে কিন্তু এই সোশ্যালিজমের আইডিয়া গোটা ইউরোপে ছড়াচ্ছে, ইউরোপের বাইরেও ছড়াচ্ছে। ঠিক আছে, সেইটা হচ্ছে আমরা দেখলাম যে কেবল যে এরকম যে রাশিয়ায় জারতন্ত্র থেকে সমাজতন্ত্রে গেল, আর কোথাও এই যে সমাজতন্ত্রের আইডিয়া ছড়ায়নি এরকম ব্যাপারটা নয়, ছড়িয়েছিল চারিদিকে। কিন্তু এত জায়গা ছড়ানোর পরে কেবল রাশিয়াই এমন একটা দেশ ছিল যেখানে প্রথম এই সমাজতান্ত্রিক গভর্নমেন্ট তৈরি হয়েছিল। ঠিক আছে, দেখলাম ইউরোপের অবস্থা, দেখলাম পরিস্থিতিটা, ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমরা দেখছি যে কীভাবে এই সব আইডিয়াগুলো কীভাবে এই জারতন্ত্রকে উৎখাত করছে। কোনোটা একটা স্ট্রং রাজা এতদিন ধরে গদিতে বসে আছে, কোনোটা একটা বিরোধী শক্তিকে আসতে হবে, যে শক্তিশালী শক্তিকে আসতে হবে, যে হচ্ছে রাজাকে উৎখাত করে হচ্ছে নিজে সিংহাসনে বসবে। ওই যে কী বেশ বলে মির্জাপুরের কালিম ভাই আর হচ্ছে মুন্না ভাই আর হচ্ছে গদ্দিকে হচ্ছে কেউ তো সরালো, কে সেই গুড্ডু ভাইয়া এসে সরালো। এরা শক্তিশালী, নিজের তো হচ্ছে জায়গাটাকে আগে হচ্ছে বানালো, যে যুদ্ধ করবে কীভাবে হচ্ছে মারবে তাদেরকে, দিয়ে সিংহাসনে বসবে। সেরকম এইখানেও তো হচ্ছে এই পরিস্থিতিগুলো সৃষ্টি হচ্ছে, বিভিন্ন নেতারা আসছে, এই সব কিছু আইডিওলজির তো বিভিন্ন নেতা থাকবে। যেই নেতার নাম হচ্ছে লেনিন, যে এসে হচ্ছে নিকোলাসকে সরাবে, রাজা নিকোলাসকে সরাবে হচ্ছে লেনিন। সেরকমই কালিন ভাইয়াকে সরিয়ে আসছে গুড্ডু ভাইয়া, এখানে হচ্ছে নিকোলাসকে সরিয়ে আসবে হচ্ছে লেনিন। ঠিক আছে, কেউ তো আজ কাউকে সরাতে, তো সেরকমই এখানে হচ্ছে। কিন্তু তার পরিস্থিতি, গুড্ডু ভাইয়া কীভাবে নিজের হচ্ছে দলকে তৈরি করলো, শক্তিশালী করলো, সেটা তো এক টাইমে হয়ে যায়নি। সেরকমই এই সব কিছু আইডিওলজি সব কিছু হচ্ছে তৈরি হচ্ছে একটা নিমিষের মধ্যে, তো হয়ে যায়নি, সব কিছু তৈরি হচ্ছে, দেন তারপরে তারা অ্যাটাক করছে। এটাই হচ্ছে ব্যাপার। সেটাও বাহুবলীর ক্ষেত্রেও ঠিক সেম ইট ইজ এ সেম ঘটনা, যে কীভাবে বাহুবলীর ছেলে এসে কীভাবে এই জায়গাটাকে নিল। তো যাই হোক, এটাই হচ্ছে ব্যাপার, যে আমি কম্পেয়ার করে কেন বলি, যাতে তোমাদের মনে থাকে।
আমি তো এমনি হচ্ছে পুরো বোরিংভাবে বলে দিতে পারি যে আমাদের স্কুলে একজন টিচার ছিল, আমার ইতিহাসে ইন্টারেস্ট লাগতো না কেন, সেটা হচ্ছে আমাদের স্কুলে একজন টিচার ছিল, তিনি এমন পড়াতো আমি গলায় তা শুনতে পেতাম না, আর কিছু প্রশ্ন করলে কান ধরে দাঁড় করিয়ে দিত। তো ওরকমভাবে হচ্ছে পড়া হয় না, মনে থাকবে না, তো সেটা আমাদের ইন্টারেস্ট থাকবে না, তো মনে রাখবো কী করে। যাই হোক, রাশিয়াতে সমাজতন্ত্র প্রতিষ্ঠা হলো। এইটা দেখলাম যে রাশিয়াতে সমাজতন্ত্র প্রতিষ্ঠা হবে। এবার জারের দিকটা একটুখানি দেখা যাক, জার কী কী ভুল করছিল। এরা তো এইদিকে শক্তিশালী হচ্ছিল, যেমন গুড্ডু ভাইয়া শক্তিশালী হচ্ছিল মির্জাপুরে, ঠিক তেমন হচ্ছে কালীন ভাইয়ার কী কী দুর্বলতা ছিল সেইগুলো। এবার হচ্ছে ঠিক আছে কি, এখানে লেনিনের এই পার্টিটা, লেনিনের হাত ধরে যে এই সমাজতান্ত্রিক দল যে ক্ষমতায় আসবে, এই ধারটা দেখলাম যে কীভাবে এই সমাজতান্ত্রিক আইডিওলজি হচ্ছে, সমাজতান্ত্রিক দিকটা শক্তিশালী হচ্ছে, তাদের সঙ্গে মানুষ যুক্ত হচ্ছে। এবার নিকোলাসের কী কী দুর্বলতা সেইগুলোকে হচ্ছে দেখা যায়। তবেই তো তার দুর্বলতা আর শক্তি, সেই শক্তিটাই দুর্বলতাকে আঘাত করবে এবং দুর্বলতাকে ভেঙে ছুড়িয়ে দেবে, সেরকম। এবার হচ্ছে কি রাশিয়ার অবস্থা তৎকালীন সময় 1914, রাশিয়া কি ছিল, রাশিয়াতে জারতন্ত্র ছিল 1914 ওই সময়টাতে হচ্ছে রাশিয়াতে, তার আগে অবধি গোটা 300 বছর ধরে জারতন্ত্র চলছিল। জার বলতে রাজার রাজতন্ত্র চলছিল। আর তখন সিংহাসনে কে বসছিল, সিংহাসনে বসছিল হচ্ছে জার নিকোলাস সেকেন্ড। এবং রাশিয়ার সমাজে হচ্ছে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করতো। বিভিন্ন ধর্মের মানুষ বলতে সেখানে ছিল প্রটেস্ট্যান্ট খ্রিস্টান, মানে খ্রিস্টানের দুটো ভাগ হয়, প্রটেস্ট্যান্ট আছে ক্যাথলিক। প্রটেস্ট্যান্টরা ছিল, ক্যাথলিক ছিল, সেখানে ছিল মুসলিম, সেখানে ছিল হচ্ছে বুদ্ধিস্ট, এবং আর কি ছিল, সেখানে ছিল রাশিয়ার অর্থোডক্স খ্রিস্টান। যার কি করতো, যার হচ্ছে এই বাকি সবদেরকে প্রটেস্ট্যান্ট, মুসলিম, বুদ্ধিস্ট, ক্যাথলিক, এদের সবাইকে কি করতো, এদের সবাই থেকে হচ্ছে বিভিন্ন ধরনের জোর জুলুম করে তাদেরকে ট্যাক্স আদায় করার চেষ্টা করতো। এবং সেই জন্য তারা হচ্ছে জারের প্রতি ক্ষুব্ধ ছিল, তাদের একটা রাগ জারের প্রতি জমছে এবং এই উগরে দেবে, ঠিক আছে। এছাড়াও আর সমস্যা কিছু, দেখো জারের এগেনস্টে কে যাচ্ছে, এইসব এগেনস্ট, জারের যদি সাপোর্টার খুব থাকতো তাহলে জারতন্ত্র শেষ হতো, কোনোদিনই হতো না। জারের এগেনস্টে মানুষ রয়েছে বলে জারতন্ত্র শেষ হচ্ছে। এই দিকটা একটা দেখলাম যে ধর্মীয় এগেনস্ট কীভাবে হচ্ছে আসছে। তারপর আরেকটা জিনিস কি, তখনকার সময় বেশিরভাগ মানুষই ছিল হচ্ছে চাষাবাসের সঙ্গে। রাশিয়ার বেশিরভাগ পপুলেশন কী করতো, চাষাবাস করতো। 85%, মানে টোটাল পপুলেশনের 85% মানুষ চাষাবাস করতো। এবং সেখানে ছিল হচ্ছে গরিব সাধারণ মানুষ বলতে এই তৃতীয় শ্রেণীর মানুষেরা চাষবাস তো করতো, কিন্তু সম্পত্তির মালিক ছিল হচ্ছে, জমির মালিক ছিল হচ্ছে এই ক্লর্জি আর অভিজাত, নোবিলিটি আর ক্লর্জি, অভিজাত যাজক, এরা হচ্ছে সম্পত্তির মালিক ছিল। তো এই সাধারণ মানুষের যা উৎপাদন হতো তারাই হচ্ছে জোর জুলুম করে হচ্ছে নিয়ে চলে যেত, আর সাধারণ মানুষের উপর অধিক পরিমাণে ট্যাক্স নেওয়া হতো। তো সাধারণ মানুষ কি চাইলো, যে এই জমিগুলো তারা হচ্ছে সাধারণ মানুষ নিজেদের হতে চাইলো। এই জমিগুলো কেন ওদের হবে, আমরা চাষ করছি, সব কিছু ওরা নিয়ে যাবে। সেই সাধারণ মানুষেদের, সেই সাধারণ কৃষকেদের এই ক্ষোভ ছিল যে রাজা এই ব্যাপারে কোনো কিছু স্টেপ নিচ্ছে না, ওই উচ্চ শ্রেণীর মানুষেরা তাদের সেই জমিগুলো নিয়ে যাচ্ছে। এই জন্য কি এই সাধারণ মানুষেরাও গেল হচ্ছে রাজার এগেনস্টে, রাজা বলতে জার, ঠিক আছে। এছাড়া আরেকটা ব্যাপার হচ্ছে সেখানে কি সমাজতান্ত্রিক আইডিওলজির সঙ্গে কিভাবে হচ্ছে ম্যাচ করলো, এই জিনিসটা হচ্ছে আমাদের দেখা। রাশিয়াতেই কেন সমাজতন্ত্রটা ফার্স্ট হলো, তো এটা হচ্ছে দেখার আরেকটা ব্যাপার। সেটা হচ্ছে কি রাশিয়ার এমন একটা পরিস্থিতি ছিল, রাশিয়াতে যে গরিব চাষিরা চাষাবাস করতো, ওখানে এমন একটা কালচার ছিল, সেখানে কি সবাই মিলে একত্রিতভাবে চাষ করতো, এবং ফসল যেটা উৎপাদন হলো সেটা প্রত্যেকটা মানুষ নিজেদের প্রয়োজন অনুযায়ী, মানে যেই সকল চাষিরা মিলে চাষ করতো, সেটা সেই যা ফসল বেঁচে থাকতো উৎপাদন করে, সেখানে যা ফসল বেঁচে থাকতো সেটা হচ্ছে প্রত্যেকটা চাষি নিজেদের প্রয়োজন অনুযায়ী নিজেদের মধ্যে ভাগ করে নিত। এই আইডিয়াটা কিসের সঙ্গে ম্যাচ করছে, এই আইডিয়াটা দেখো এই সোশ্যালিজমের আইডিয়ার সঙ্গে, তোমার হচ্ছে রেডিকালস আইডিয়ার সঙ্গে ম্যাচ করছে না। সেখানে কি বলা হচ্ছিল, যেখান থেকে কমিউনিজমের আইডিয়াটা আসছে, সেখানে কি বলা হয়েছিল যে সাধারণ মানুষেরা হচ্ছে সম্মিলিতভাবে হচ্ছে ফসল উৎপাদন করবে এবং হচ্ছে নিজেদের মধ্যে ভাগ করে নেবে। আর রাশিয়ার সমাজে সেই প্রথাই চলে আসছিল, অর্থাৎ রাশিয়ার মানুষ সেই কনসেপ্টটার সঙ্গে, সেই হচ্ছে তোমার সোশ্যালিজম কনসেপ্টটার সঙ্গে নিজেকে রিলেট করতে পারছে, যে না এটা তো আমাদের জন্যই, আমাদের মতনই তো একটা জিনিস। তাই জন্য কি রাজার এগেনস্টে তারা হচ্ছে যাচ্ছে আর সোশিয়ালিজমকে অ্যাকসেপ্ট করছে, ঠিক আছে। এরপরে হচ্ছে শ্রমিক, তখন হচ্ছে
তোমার হচ্ছে শ্রমিকদের লেবার সমস্যা তো একটা হচ্ছে ছিলই। মস্কো আর পিটার্সবার্গ, মানে রাশিয়ার দুটো জায়গা মস্কো আর পিটার্সবার্গ, এই দুটো জায়গা হচ্ছে মেনলি কারখানা হয়েছিল, সেখানে শ্রমিকরা থাকতো, রেলপথও হয়েছিল, শ্রমিকরা থাকতো। প্রায় হচ্ছে 31% হচ্ছে মহিলাও সেখানে হচ্ছে কাজ করতো। কিন্তু এই শ্রমিকদের হচ্ছে দুর্দশা ছিল, তাদেরকে বেশি খাটিয়ে কম মজুরি দেওয়া আছে, এইসব সমস্যা ছিল। কিন্তু আরেকটা ব্যাপার এখানে কি, রাশিয়ার মানুষেরা মিলেমিশে থাকতো। যখন কোনো একটা শ্রমিকের বেশি কষ্ট হতো কিংবা হচ্ছে শ্রমিকের ওপর অত্যাচার হতো, সকল শ্রমিকে মিলে তার পাশে এসে দাঁড়াতো এবং ইউনিয়ন করতো, তারা স্ট্রাইক করতো, তারা ধর্মঘট করতো। এই আইডিয়াটাও তো হচ্ছে সোশিয়ালিজমের সঙ্গে ম্যাচ করছে না, প্রত্যেকের পাশে এসে প্রত্যেকে দাঁড়াচ্ছে, যে শ্রমিকরা একত্রিত হচ্ছে হয়ে প্রতিবাদ করছে, বেশি খাটার প্রতিবাদে, সেই মালিক শ্রেণীর এগেনস্টে। এখানেও কি ম্যাচ করছে, তাই জন্য কি এই শ্রমিকরাও হচ্ছে সোশিয়ালিজমের দিকে আকৃষ্ট হতে থাকছে। আর মালিকদের সঙ্গে তো রিলেশন তো রাজার ভালো ছিল, তো মালিকদের বিরুদ্ধে যাচ্ছে। মালিক সংখ্যায় একজন, আর শ্রমিক কত, একটা মালিকের আন্ডারে কত শ্রমিক থাকে, শ্রমিকরা হচ্ছে রাজার এগেনস্টে যাচ্ছে। অর্থাৎ চাষি গেল এগেনস্টে, শ্রমিক গেল এগেনস্টে, অন্যান্য ধর্মের মানুষেরা গেল এগেনস্টে, রাজার রইল কে? ঠিক আছে, সবাই যাচ্ছে, দেখো এগেনস্টে কীভাবে যাচ্ছে এটা দেখলাম। এছাড়াও কি রাশিয়ার দুটো পার্টি গঠন হয়। ঠিক আছে, রাশিয়ার দুটো পার্টি গঠন হয়। দেখো এইখান থেকে এই লিবারাল আর র্যাডিক্যালস, এইগুলো তো হচ্ছে দেখলাম আলাদা আলাদা কনসেপ্ট, এইগুলো থেকে হচ্ছে রাশিয়া সোশিয়ালিজমের দিকে এগিয়ে যাচ্ছে। সেই এগোতে এগোতে রাশিয়া হচ্ছে দু ধরনের পার্টি গঠিত হয়ে যাচ্ছে। রাশিয়া হচ্ছে খুবই পপুলারভাবে দু ধরনের পার্টি গঠন হচ্ছে। সেই দু ধরনের পার্টি কী কী? এক হচ্ছে রাশিয়ান সোশ্যাল ডেমোক্রেটিক ওয়ার্কার পার্টি। ঠিক আছে, এখানে রাশিয়া দু ধরনের পার্টি হচ্ছে কি, রাশিয়ান সোশ্যাল, তারপর কি ডেমোক্রেটিক ওয়ার্কার পার্টি, ডেমোক্রেটিক ওয়ার্কার পার্টি। ঠিক আছে, আরেকটা কি পার্টি হচ্ছে, আরেকটা পার্টি হচ্ছে সোশ্যালিস্ট রেভলিউশনারি পার্টি, সোশ্যালিস্ট রেভলিউশনারি পার্টি। এই পার্টিটা থাকতো হচ্ছে শহরের দিকে এরা কাজ করতো, শ্রমিকের জন্য কাজ করতো। এটা হচ্ছে থাকতো হচ্ছে গ্রামে। ঠিক আছে, রাশিয়ান সোশ্যালিস্ট ডেমোক্রেটিক ওয়ার্কার্স পার্টি, এরা হচ্ছে শহরে কাজ করতো এবং শহরের মানুষদের জন্য আওয়াজ তুলতো, শ্রমিকদের জন্য আওয়াজ তুলতো। আর অন্যদিকে সোভিয়েত রেভলিউশনারি সোশ্যালিস্ট রেভলিউশনারি পার্টি আরেকটা পার্টি হয়েছিল, যারা হচ্ছে গ্রামের মানুষের জন্য কথাবার্তা আওয়াজ তুলতো। ঠিক আছে, গ্রামের চাষিবাসীর জন্য। এরপরে হচ্ছে এই রাশিয়ান সোশ্যাল ডেমোক্রেটিক ওয়ার্কার পার্টি, এটা থেকেই দুটো আরও ভাগ হয়, এই পার্টিটা থেকেই দুটো আরও ভাগ হয়। দেখো কংগ্রেস, যেমন যদি আমরা বলি যে কী করে ভাগ হচ্ছে, কী হচ্ছে, যে কংগ্রেসের যদি আমরা ইতিহাস দেখি, কংগ্রেস হচ্ছে প্রথমে একটা গঠন হয়েছিল ভারতের ক্ষেত্রে, দিয়ে তারপর কংগ্রেস থেকে এই দুটো ভাগ হয়েছিল না, নরমপন্থী চরমপন্থী, চরমপন্থী নেতার একজন নাম বলবে আর নরমপন্থী নেতার একজন নাম বলবে, এটা আমার প্রশ্ন রয়েছে। ঠিক আছে, সেরকমই এই রাশিয়াতে হচ্ছে দুটো পার্টি হলো, সেই দুটো পার্টির মধ্যে রাশিয়ান সোশ্যালিস্ট ডেমোক্রেটিক ওয়ার্কার পার্টিকে অবাধ হচ্ছে দুটো ভাগে ভাগ হলো। সেই দুটো ভাগ কি, একটা হচ্ছে বলশেভিক, একটা হচ্ছে মেনশেভিক। ঠিক আছে, বলশেভিকেরই নেতা হচ্ছে লেনিন। ঠিক আছে, লেনিনই কি করবে, এই জাততন্ত্রের উৎখাত করে হচ্ছে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করবে রাশিয়াতে। ঠিক আছে, হোপ এখানে ক্লিয়ার। তো দেখো রাশিয়ান সোশ্যাল ডেমোক্রেটিক ওয়ার্কার পার্টি, এটারই পরবর্তী সময় ভাগ হচ্ছে বলশেভিক আর হচ্ছে মেনশেভিক। বলশেভিকের একজন নেতা হচ্ছে লেনিন এবং মেনশেভিকের নেতা যিনি ছিলেন তিনি হচ্ছে জুলিয়াস মর্টভ। আর একটা জিনিস, এই যেই সকল পার্টিগুলো হচ্ছে, এই পার্টিগুলো হোক, রাজা চাইতো না। যে 1914 এই টাইম অবধি কী ছিল, রাজা বলেছিল যে এইসব পার্টি কোনো কিছু হবে না, এখানে বিভিন্ন রাজনৈতিক সংগঠন করা যাবে না। রাজা জানতো যদি রাজনৈতিক সংগঠন হয়, এই সংগঠনগুলি একদিন জোরালো হতে 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 রাজতন্ত্রকে উৎখাত করবে। রাজতন্ত্র মানে রাজা কিন্তু অফিসিয়ালভাবে এইসব পার্টিগুলোকে ব্যান্ড করেছিল, তবুও এই পার্টিগুলো গোপনে চলেছিল। এই তোমার হচ্ছে কি বলবো, পলিটিক্যাল পার্টিগুলো তোমার হচ্ছে শুরু হয়েছিল
রাশিয়াতে 1898 1914 পর্যন্ত হচ্ছে সব কিছু পার্টিকেই হচ্ছে রাশিয়া হচ্ছে মানে জার হচ্ছে ব্যান্ড করে দিয়েছিল, রাজা ব্যান্ড করেছিল। জানো কি, রাজা যদি পার্টি থাকে তো রাজার রাজতন্ত্র থাকবে না, রাজা বুঝতে পেরেছিল। তো পার্টিগুলোকে ব্যান্ড করেছিল, তবুও গোপনে হয়েছে। গোপনে কী করে হয়েছে? আরে গোপনে হতেই পারে, বিহারে মদ তো ব্যান্ড, তা বলে কি বিহারে মদ পাওয়া যায় না? গলিতে গলিতে পাওয়া যায়। তো সেরকম হচ্ছে ব্যাপার, গোপনে বিক্রি করে। এবার হচ্ছে বিভিন্ন অকেশনে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলও তো মদের দোকান বন্ধ থাকে, তা বলে কি বিক্রি হয় না মদ? ঠিক বিক্রি হয়। সেরকমই হচ্ছে ব্যাপার এখানে। পার্টি ব্যান্ড করেছে, ঠিক আছে, পার্টি ব্যান্ড করেছে, ভেতরে হচ্ছে গুপ্তভাবে চলেছিল পার্টিগুলো। তো এখানে দেখলাম যে কীভাবে বলসেবিক আর মেনসেবিক দুটো পার্টি হচ্ছে আমরা পেলাম, ঠিক আছে, দুটো পার্টির দুজন নেতা পেলাম। যার নিকোলাস সব ক্ষমতা নিজের কাছে রাখতে চেয়েছিল, এবং যার নিকোলাস চেয়েছিল কোনো পার্লামেন্ট হবে না, বিনা পার্লামেন্টে সব ক্ষমতা নিজের কাছে থাকবে, নো পার্লামেন্ট ইন মাই রাজতন্ত্র। এটা হচ্ছে ব্যাপার ছিল। তো রাশিয়া ঠিক সেই সময়তেই কি হয়েছিল, রাশিয়া ভার্সেস হচ্ছে জাপানেরও যুদ্ধ শুরু হয়ে গেছিলো। রাশিয়া জাপানের মধ্যে, জার্মানির মধ্যে যুদ্ধ, মানে রাশিয়া জাপানের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছিলো। কি নিয়ে হচ্ছে, কোরিয়ার মাঞ্চুরিয়া কার দখলে থাকবে সেই নিয়ে হচ্ছে এই যুদ্ধ শুরু হয়েছিল। কিন্তু যুদ্ধের এফেক্টে কী হয়, যুদ্ধ মানুষের জীবনে খুব আনন্দ নিয়ে আসতে পারে না, যুদ্ধ মানুষের জীবনে ক্ষতি আনে। কারো পরিবারের মানুষ মারা যায়, অর্থনীতি ভেঙে পড়ে, খাবার দাবারের সংকট, প্রভৃতি সংকট আনে। তো সেরকমই রাশিয়া লাফিয়ে যুদ্ধ করতে গেছে, আর যুদ্ধ এনেছিল হচ্ছে বিভিন্ন জিনিসপত্রের দাম বৃদ্ধি, মূল্য বৃদ্ধি। যুদ্ধ এনেছিল হচ্ছে ওয়ার্কারদের থাকা খাওয়ার সমস্যা। যুদ্ধ এনেছিল রাজার বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন। যখন এত কিছু সমস্যা হবে, আর যুদ্ধে হচ্ছে রাশিয়া সেই টাইমে হচ্ছে খালি বিভিন্ন যুদ্ধ করতে যেত আর হেরে আসতো। মানুষ খেতে পাচ্ছে না, মানুষের হচ্ছে খাদ্য সংকট, অর্থ সংকট, ওয়ার্কাররা কাজ পাচ্ছে না, তবে কি রাজার বিরুদ্ধে প্রতিবাদ শুরু হবে। আর রাজার বিরুদ্ধে প্রতিবাদ শুরু হলো। রাজার বিরুদ্ধে যখন প্রতিবাদ শুরু হলো, তো তখন রাজা কি করলো, তখন রাজা পুলিশকে পারমিশন দিল। রাজার বিরুদ্ধে হচ্ছে বিভিন্ন প্রোটেস্ট শুরু হলো, বিভিন্ন আন্দোলন বেরোচ্ছিল। তো তখন কি হলো, তখন হচ্ছে রাজা পুলিশকে পারমিশন দিল যে চলো যাও, যারা আন্দোলন করছে ওপরে গুলি চালিয়ে দাও। তো রাজার সৈনিক বা রাজার পুলিশ সেই সকল নিরীহ জনগণের ওপর যারা প্রোটেস্ট করছিল তাদের ওপর গুলি চালায়। সেই গুলির মানে আঘাতে 100 জন শ্রমিক মারা যায় এবং 300 জন আহত হয়। জনগণ আরও ক্ষুব্ধ হয়। এই যে হত্যাকাণ্ডটা হলো এরকমভাবে যে 100 জনকে মারা হলো আর 300 জন আহত হলো, এই ঘটনাটা ইতিহাসে ব্লাডি সানডে নামে পরিচিত। তো ব্লাডি সানডে কি, তো সেটা হচ্ছে প্রশ্ন আসে। তো আশা করি এই জায়গাটা আমি তোমাদের সামনে ক্লিয়ার করতে পারলাম, ঠিক আছে। এই ঘটনাটাই সকল মানুষ আরও ক্ষুব্ধ হয়ে গেল। রাজার বিরুদ্ধে প্রোটেস্ট হচ্ছিল, রাজা গুলি চালিয়ে দেবে, তো সকল মানুষ ক্ষুব্ধ হয়ে গেল। সকল মানুষ বলতে কি সেখানে ছিল হচ্ছে উকিল, ডাক্তার, শ্রমিক, ইঞ্জিনিয়ার, সকল সমাজের প্রত্যেকটা শ্রেণীর মানুষ তোমার হচ্ছে ক্ষুব্ধ হয়ে গেল, এবং রাজার বিরুদ্ধে আন্দোলন আরও তীব্র হয়। দাবি তোলে, সেই সকল সাধারণ মানুষ দাবি তোলে এবার গণপরিষদ বানাতে হবে, কনস্টিটিউশন অ্যাসেম্বলি রাজাকে বানাতে হবে, গণপরিষদ বানাতে হবে, যেখানে হচ্ছে রাজার একার মতামত চলবে না, জনগণের সাধারণ মানুষেরও মতামত নিতে হবে। সাধারণ মানুষ যাকে পাঠাবে সেখানে তাদের মতামত নিয়ে দেশ চালাতে হবে। রাজা দেখলো যে অবস্থা বেগতিক, আমাকে এবার কিছু একটা করতে হবে, না করলে আমার সিংহাসন আর আমার হাতে থাকবে না। তো যার সকলের সামনে এই প্রস্তাব মেনে নেয় এবং একটা ইলেকট্রিক পার্লামেন্ট বানায়, একটা ইলেকট্রিক পার্লামেন্ট বা নির্বাচিত সংসদ বানায়। এটাকে বলা হয় হচ্ছে ডুমা, ঠিক আছে। তো রাজা কি এই সব জনগণের কথা মেনে, যে পরিস্থিতি যখন খারাপ তখন এই পরিস্থিতির কথা মেনে তোমার হচ্ছে এই ঘটনাটা মানলো, মেনে হচ্ছে একটা নির্বাচিত সংসদ বানালো, যার নাম হচ্ছে ডুমা, ঠিক আছে। এখানেই হচ্ছে আজকের আমি ক্লাসটা শেষ করবো, কারণ হচ্ছে ক্লাসের টাইমিংটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে। এত বড় ক্লাস হলে যে দেখো তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্যই এত বড়, নাহলে আমি খুব ইজিলি বলে দিতে পারতাম যে লাইন হয়ে এই দেখে এই হয়েছে, এই থেকে ওই হয়েছে, দুটো বলসেবিক মেনসেবিক, এখান থেকে এরম এখান থেকে এরম। কিন্তু নয়, আমার কাছে ব্যাপার হচ্ছে তুমি যখন পড়ছো, তুমি যখন আজকে ক্লাসটা এন্টার করেছো, তো এমনভাবেই পড়ে যাও, এমনভাবেই এখান থেকে টপিকটাকে ক্লিয়ার করে যাও যে আজ থেকে 5 বছর বাদেও যদি এই টপিকটা যা মনে হচ্ছে মাথার শিরায় হচ্ছে গেঁথে থাকে, যাতে তুমি উত্তরটা পুরো হচ্ছে খুঁটিয়ে এমনভাবে লিখে দিয়ে আসো খাতায় যে তোমার এক্সামে স্যারও ভাবে যে
পড়েছে, ছেলেটার মেয়েটা কিছু পড়ে এসছে, এসে হচ্ছে দেন ক্লিয়ার করছে। তো ঠিক আছে, এখানে হচ্ছে আমি ক্লিয়ার করলাম। দেন পরের পার্টে হচ্ছে আমরা দেখবো ট্রায়াঙ্গেল লাভ স্টোরি রাজার, তারপরে রাজাকে কীভাবে উৎখাত করলো, আছে লেনিন কীভাবে, লেনিনের আন্ডারেই ছিল, লেনিন ভুল করেছিল, লেনিন ভুল করে আবার হচ্ছে ঠিক করেছিল, লেনিন আবার ডিকটেটর হয়ে গেছিল, ডিকটেটর হয়ে গিয়েও তিনি আবার পরে নিজের ভুল বুঝতে পারলেন, বুঝতে পেরে আবার হচ্ছে তিনি সমাজের উন্নতির জন্য বিভিন্ন স্টেপ নিলেন এবং রাশিয়ার ইকোনমিক গ্রোথ খুব বাড়িয়ে দিয়েছিলেন। লেনিনের ওপর অ্যাটাক হয়েছিল, লেনিনের আন্ডারেই ছিলেন হচ্ছে স্টালিন, লেনিনেরই অনুগামী, লেনিনের পার্টির আন্ডারেই ছিল হচ্ছে স্টালিন। কিন্তু লেনিন কখনো চাইতো না, স্টালিন হচ্ছে খুব পপুলার নেতাও হতে পারেনি, একটা পরে এসে হয় যে ফার্স্টের দিকে অত পপুলার নেতা হতে পারেনি, কিংবা লেনিনকে স্টালিনকে চাইতো না লেনিন হচ্ছে আসনে বসুক, পরবর্তী ক্ষমতায় আসুক, কিন্তু তবুও লেনিন পরবর্তী ক্ষমতায় এলেন এবং লেনিন নিজের শাসন চালালেন। লেনিন কীভাবে ইন্ডাস্ট্রিতে গ্রোথ আনলেন, তো এই পরের ব্যাপারটাও টোটাল হচ্ছে রাশিয়া নিয়ে হচ্ছে আমরা পরের দিনে পার্ট 2 ক্লাসে হচ্ছে দেখব। এবং হচ্ছে এই যে ডুমা হচ্ছে বানালো, ডুমা বানিয়েও যে এখানে সব কিছু শেষ হয়ে গেল, রাজার তো পরিবারকে সমেত হচ্ছে রাজার হত্যা করা হবে, পুরো হচ্ছে বিপ্লবীরা ঢুকে হচ্ছে রাজার বাড়িতে মারবে, কিন্তু সেই জিনিসগুলো হচ্ছে আমরা পরের ক্লাসে দেখব যে কীভাবে এই যে ডুমা বানিয়ে দিলে এখানে কি রাজা সব কিছু ছেড়ে চলে গেল, না, রাজা ডুমা বানালো ঠিকই, কিন্তু ডুমার পরেও রাজা আবার কি করবে, এই ডুমাকে হচ্ছে ভাঙবে গড়বে, নিজের মন মতন লোক রাখবে, কিন্তু তারপর হচ্ছে মানুষ কীভাবে ক্ষুব্ধ হবে, কোন কোন কারণগুলোর জন্য, দিয়ে তারপরে রাজাকে সরাবে, সেটাও হচ্ছে আমরা দেখব। বিশ্বযুদ্ধের সঙ্গে এর মানে রিলেশান এবং বিশ্বযুদ্ধ থেকে কীভাবে সরানো হবে সেইগুলো দেখব। তবে আজকের ক্লাসটা এখানেই শেষ করব। তোমাদের কিরম কী লেগেছে ক্লাস সেটা হচ্ছে তোমরা মতামত জানিও। আর বেশি বড় করলাম না, লাইক শেয়ার সাবস্ক্রাইব, মতামত অবশ্যই জানো, লাইক শেয়ার সাবস্ক্রাইব, আদার্স হচ্ছে আমাদের ভিডিও সব কিছুর ব্যাপার জানো তোমরা। তো এখানেই হচ্ছে শেষ করলাম, দেখা হচ্ছে পরের পার্ট 2-তে। ঠিক আছে, চলো টাটা।